নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ আমাদের নতুন গেস্ট একজন মিষ্টি আর আরেকজন মেঘা। মেঘা। মিষ্টি আর মেঘার সাথে আজ আমাদের সন্ধ্যের আড্ডা, যেটা আমরা প্রতি সপ্তাহে শনিবার আর বৃহস্পতিবার করে থাকি। এই সপ্তাহে রাইমার শুট থেকেই তোরা মেহুর শুট থেকে মেহুর শুট থেকে ওদেরকে আমি বলেছিলাম, মেহুকে, যে তোর শুট থেকে 4 জনকে, মানে দুটো কাপলকে আমি আমার কফি উইথ জেডিকে ডিরেক্ট এন্ট্রি দেব। তার মধ্যেই ওরা দুজন। আজ ওদের সঙ্গেই গল্প করব, ওদের সাথেই আড্ডা মারবো, ওদের থেকেই সবকিছু শুনবো। মিষ্টি, নমস্কার, আমি মিষ্টি পরামানিক। আমি একজন প্রফেশনাল মডেল। আমি ডোমজুর থেকে এসেছি আর আমি এখন বিকম সেকেন্ড ইয়ার পড়ছি। তুই? নমস্কার, আমি মেঘা সর্দার, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমি থাকি শ্যামনগর। আর আমার এই জার্নিটা শুরু হয়েছে আজ থেকে প্রায় 5-7 বছর আগে। তো সেই নিয়েই প্রচুর গল্প হবে, প্রচুর আড্ডা হবে। প্রতি সপ্তাহে আমরা বৃহস্পতি আর শনি দুদিন আমাদের এই শোটা রাখি। এই শোতে আসার জন্য কোনো পয়সা লাগে না। এই শোতে আসার জন্য শুধু আমাদের ইন্ডাস্ট্রির প্রতি তোমার ডেডিকেশন থাকতে হবে, তুমি ইন্ডাস্ট্রির মানুষ হতে হবে, তাহলেই এই শোতে আসা যায়। এই শোতে আসার জন্য অনেক রকম নেগেটিভ প্রচার মার্কেটে হয়, সেগুলোকে আপনারা পজিটিভই ধরবেন, কারণ কিছু মানুষ তো আমাদের ফ্রিতে বিজ্ঞাপন দেওয়ার জন্য আছে, তাই তো? সুতরাং তাদেরকে বিজ্ঞাপন করতে দিন। যাই হোক, এবার মিষ্টির কাছে আসছে। মিষ্টি, এই প্রফেশনে তুই কিভাবে এলি? কার হাত ধরে এলি? কোন ফটোগ্রাফার বা কোন অর্গানাইজার বা কোন মেকআপ আর্টিস্টের সাথে প্রথম কাজ করলি? সেই অভিজ্ঞতার কথা তুই ক্যামেরার দিকে তাকিয়ে বল। আমার বরাবরই ইচ্ছে ছিল যে আমি মডেলিং করব। মানে আমি ফোনে দেখতাম, মানে কিছু মেকআপ আর্টিস্টের পেজ, যে সেখানে অনেক মডেলস আছে, মানে তাদের সমস্ত কিছু হচ্ছে, ডেমনস্ট্রেশন হচ্ছে, আর ওদের যে স্টুডেন্ট এক্সাম হয় সেগুলোতে মডেলরা আছে, একদম লাইন দিয়ে সুন্দর করে সেজে বসে আছে, সেটা দেখতাম। এবার দেখে আমারও ইচ্ছে হতো যে আমিও একদিন মডেল হব। তো তারপর পড়াশোনা হলো, আমি কলেজে উঠলাম। দেন আমার পরিচয় হয় মেহুর সাথে। মেহু মানে আমাদের অর্গানাইজার। তো ও মডেল খুঁজছিল প্যাকেজ শুটের জন্য। তো আমি ওকে মেসেজ করলাম যে আমি ইন্টারেস্টেড, আমি করতে চাই। তো ও আমাকে বললো ঠিক আছে, তাহলে তুমি চলে এসো, হাওড়াতে তুমি চলে এসো। তো আমি গেলাম। এবার গিয়ে ওর সাথে দেখা হলো। এবার আমি ওকে প্রথম দেখে বুঝতেই পারিনি যে ও আমার থেকে বয়সে ছোট। এবার আমি ফার্স্টে ওকে দিদি দিদি বলছি, যে দিদি তুমি কতদিন এরকম। ও বলছে দিদি নয়, আমি তোমার থেকেও ছোট। তো তারপরে ও আমাকে নিজে সাজিয়েছিল, প্রথম নিজে সাজিয়ে ফটো তুলেছিল, মানে ওর ফোনেই ফটো তুলেছিল। এবার তারপরে ওর গ্রুপে অ্যাড করলো আমাকে। গ্রুপে অ্যাড করার পর আমার আরো একজন মেকআপ আর্টিস্টের সাথে পরিচয় হলো, পাপিয়া মন্ডল। এবার পাপিয়াদি বললো যে আর একটা শুট আছে বৃষ্টিদির। তো বৃষ্টিদির কাছে আমি প্রথম শুট করি। এবার তারপর থেকেই আস্তে 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 তোর জার্নি চলতে থাকে। হ্যাঁ, এখন অবধি তুই সব থেকে বেশি শুট কার সাথে করেছিস? সব থেকে বেশি শুট আমি মেহুর সাথেই করেছি। মেহুর সাথেই করেছিস, তাই তো? হ্যাঁ। তুই কিভাবে তোর জার্নি শুরু করেছিস? তোর গুরুকে আমি কবে শুরু করেছিস, কি কি করেছিস, সবকিছু বল। আমি জার্নি শুরু করেছি আজ থেকে প্রায় 5-7 বছর আগে। তো প্রথমে আমার এটা একদম ছোটবেলাকার স্বপ্ন ছিল যে আমি মেকআপের কাজটা আমি শিখবো, একটা মেকআপ আর্টিস্ট হবো। কারণ আমি নিজে মেকআপ প্রচন্ড ভালোবাসি, মানে বাড়িতেও যখন তখন আমি সাজি, মানে প্রচন্ড লিপস্টিক সব কিছুই। এবার আমি মাকে বলতাম যে আমি এই কাজটা শিখবো, আমি এই কাজটার সাথে যুক্ত হব। তো মা বলতো তুই চেষ্টা কর, কোথায় ভালো মানে শিখতে পারবি, কি করবি, একজন ভালো লোকের কাছ থেকে মানে ইয়ে কর, একটা ভালো মেকআপ আর্টিস্টের সাথে যোগাযোগ কর। তো আমি প্রচুর খোঁজ খবর নিলাম এ করে। তারপরে আমার পাশের বাড়িতে, আমার থেকে বয়সে অনেকটাই ছোট, তো আমার বোনের বয়সী, ওর নাম অঙ্কিতা দাস। তো ওকে আমি একদিন বললাম, ওর সঙ্গে আমি ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখতাম, ও কাজ করতো। এবার ওর কাজগুলো আমার খুব ভালো লাগতো। তো ওকে আমি একদিন বললাম যে তুই এরকম তো কাজ করিস, তুই আমাকে শেখাবি? তখন ও বললো হ্যাঁ মেঘাদি, আমি তোমাকে শেখাবো, তুমি আরো 2-1 জনকে জোগাড় করো, তাহলে ভালো হয়। এবার আমি তখন ওর সাথে কথাবার্তা বলে আমি আরো 2 জনকে জোগাড় করলাম, করে ওর কাছে ভর্তি অ্যাডমিশন নিলাম। ও আমাকে পুরো কাজটা শেখায়, এমনকি সার্টিফিকেটও আমাকে দিয়েছিল।
তো আমি কাজটা যখন জয়েন করলাম, তো তারপরে দুজন নানান রকম কারণে সমস্যাতে ওরা ছেড়ে দিল। তো আমি সেখানে একা হয়ে গেলাম। এবার একা যখন হয়ে গেলাম, তখন ওখানে যখন ও কাজটা আমাকে শেখাতো, তখন আমার প্র্যাকটিস করতে খুব প্রবলেম হতো, কারণ কার ওপর প্র্যাকটিস করব। এমনকি আমার বাড়িতেও এমন, মা ছাড়া, মানে মা আমাকে প্রচুর হেল্প করেছে, মা ছাড়া আমার হেল্প, মানে আমি যে প্র্যাকটিস করব কার ওপর করব সেটাও আমার কোনো কেউ ছিল না। তো আমি ওর কাছে যখন কাজটা শিখছি, ও যখন আমাকে হোম টাস্ক দিচ্ছে, আমি ডাইরেক্ট ওর কাছে গিয়ে আমি হোম টাস্কটা দেখাতাম, কোনো প্র্যাকটিস ছাড়া। মায়ের ওপর 2-1 দিন করেছি। তো করার পর এবার ওর কাছ থেকে আমি কাজটা শিখি। শেখার পর আমি প্রায় 2-3 বছরের বেশি আমি বসে থাকি ঘরে, কারণ আমি কোনো কাজে যেতেও পারতাম না, আর কোনো প্র্যাকটিস নেই, কিছু নেই, কিভাবে যাব। তো ও আমাকে নিয়ে যেত প্রচুর কাজেও, আমাকে সাথে করে নিয়ে যেত, ওখানে গিয়ে কাজ শেখাতো, ডাকতো। তো তারপরে হঠাৎ একদিন তনু সরকার বলে এক দিদি আছে, তনুদি, উনি প্যাকেজ শুটের জন্য আমাকে হঠাৎ করে একদিন মেসেঞ্জারে মেসেজ করে, এই রিসেন্টলি 4-5-6 মাস হবে। তো তখন আমাকে বললো যে তুমি এরকম শুট করবে, প্যাকেজ শুট করবে। তো আমি বললাম হ্যাঁ আমি করব, কিন্তু কি এই প্যাকেজ শুট সম্বন্ধে আমি তখনও কিচ্ছু জানতাম না। তো তখন ওনাকে আমি ফোন করলাম, কল করলাম, জিজ্ঞেস করলাম যে কিভাবে কি করবো। উনি আমাকে ডিটেলসে সব বুঝিয়ে দিল। মানে দিদি এত ভালো, আমি দিদির সাথে 2বার কাজ করেছি, খুব ভালো। মানে ওখানে গিয়ে আমি যে বাড়ি থেকেও যে প্র্যাকটিস করে যাব, তাও আমি সেটাও পারিনি। আমি ওখানে গিয়ে মডেলকে খুব সুন্দরভাবে রেডি করেছি, ফটোশুট করেছি। ওখানে রাজদীপ দা ছিল ফটোগ্রাফার, আমার ওনার সাথেও খুব ভালো সম্পর্ক হয়। রাজদীপ কে? রাজদেবও কিন্তু দাঁড়া, ও 24 ইয়ার্স ওল্ড। এবার ও তারপরে ওর সাথে আলাপ হয়, খুব ভালো কাজ করি। তারপরে নেক্সট আবার তনুদের সাথেই কাজ করি, আর একটা ফটোশুট করি। তো তারপরে মেহুর সাথে কাজ করি, মেহুর সাথে পর আইমার সাথে করি। আমার প্রচুর মানে কাজ করতে থাকি, তারপরে প্রচুর ভালো ভালো মানে কাজ করি, সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়। আরো কাজ করতে চাইছি, ভবিষ্যতেও করব, কিন্তু মেহুর সাথে কাজ করে খুব ভালো এক্সপিরিয়েন্স আমার। হ্যাঁ, ওর কাছে কাজ করে খুব ভালো কনফিডেন্ট তো পাই, মানে এত ভালো শুটটা ও নাবায়, ওখানে না আমাদের কোনো প্রবলেম হয় না, বেশি গ্যাঞ্জাম হয়ে যায়, মানে খুব ভালোভাবে আমরা শুটটা, মানে ওর কাছে শুট করে একটা কমফর্ট আছে আমাদের, খুব খুব। শুধু আমাদের না, মানে যত মডেল আছে, যত মেকআপ আর্টিস্ট আছে, সবাই সেম বলে। খুব ভালো, খুব বাচ্চা ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, কিন্তু ও খুব সুন্দরভাবে শুট নামায়। এটাই সব থেকে বড় দরকার। অর্গানাইজার হতে গেলে সব থেকে বড় জিনিস যেটা, খুব কুল মাইন্ড হতে হবে। সবকিছু খুব সিস্টেমেটিক্যালি, খুব শান্তভাবে ম্যানেজ করতে হবে, হাত জোর করতে জানতে হবে। উল্টো দিকের পার্টিসিপেন্টকে পরিবার ভাবতে হবে, তাহলেই তার ইভেন্ট ভালো হবে। এটাই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির রুলস। কিটা বুঝতে পারছি না। ও, কল্যাণ গুপ্ত লিখেছে, গুড ইভিনিং কল্যাণ, সরি কল্যাণ স্যার। জয় কর্মকার, শুভ সন্ধ্যা সবাইকে। থ্যাংক ইউ জয়। কল্যাণ গুপ্ত লিখেছে, আমি কি সুযোগ পেতে পারি? আরে বাবা, তুমি যেদিনকে আসবে সেদিনকে আমার সৌভাগ্য হবে, কারণ তুমি যেহেতু কলকাতার বাইরে থাকো, তুমি কলকাতায় যেদিনকে থাকবে সেই দিনকে তুমি তোমার ডেট আমায় দেবে, আমি তোমার জন্য ডেট অ্যারেঞ্জ করে দেবো। সেই দিন যে পার্টিসিপেন্ট থাকবে বা যে গেস্ট থাকবে তাকে আমি ঠিক আগুপিছু করে দেবো। মধুমিতা মাইতি ঠাকুর, গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং মধুমিতা মনে হয় তোদের ওই দিকটায় থাকে, মধুমিতা মাইতি। ও থাকে ওই ডোমজুরের সাইডে। ডোমজুর না, ও মনে হয় ওই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে নেবে কোথাও একটা থাকে। ঠিক আছে, হাওড়া থেকে প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে উঠছে। যাই হোক, তোদেরকে কেমন লাগছে বলতো এখন? কি ভালো লাগছে তো তোদের দেখতে? হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে, চাক্কাস লাগছে তোমার দুজনকে। যাই হোক, এটাই আমাদের জগৎ। আচ্ছা মিষ্টি, তো নাম তো মিষ্টি, খানিকক্ষণ আগে শুনলাম তুই মিষ্টি খেতে ভালোবাসিস, তাই তো? তুই কত মিষ্টি খাস সেটা বল। না, বেশি খাই না, আমি অল্পই খাই, কিন্তু খেতে ভালোবাসি। কটা রসগোল্লা খেতে পারিস? আমি রসগোল্লাটা খাই, রসগোল্লা আমি ধুয়ে খাই। রসগোল্লা তুই কে রসগোল্লা ধুয়ে খায়? আমি
এমনি নর্মাল সন্দেশ হলো আর অন্যান্য হলো খেয়ে নি, কিন্তু রসগোল্লায় আমার রস ভালো লাগে না, আমি জল দিয়ে ধুয়ে তারপর খাই। হে ভগবান, রসগোল্লা হলোকে ধুয়ে হ্যাঁ। তবে হ্যাঁ, রসগোল্লা ধুয়ে খেলে অনেক খাওয়া যায়। হ্যাঁ, না ভালো লাগে খেতে, আপনি একবার খেয়ে দেখবেন। আমাদের এখানে একটা বড়নগরে একটা স্পেশাল রসগোল্লা হয়, ওটাকে স্পঞ্জ রসগোল্লা বলি আমরা। এত বড় রসগোল্লা যখন তুই খেতে যাবি তখন দেখবি এইটুকুনি, হ্যাঁ। কিন্তু মুখ ফুলে যাবে। মিষ্টির রসটা যেন মনে হবে জল দিয়ে গুলেছে। আচ্ছা। মানে বাই মিস্টেক আমি জানি না, এখন আর সময় নেই, দেখি তোকে খাওয়ানো যেতে পারে কিনা। যাই হোক, তো এখনো অব্দি মিষ্টিকে কতজন মিষ্টি বলেছে? সবাই, যাদের সাথে আমি কাজ করেছি প্রত্যেকে বলেছে ও যে সত্যি খুব তোমার মিষ্টির ব্যবহার সাথে খুব কাজ করে ভালো। আমার খুব ভালো আর লেগেছে। মেঘাদির সাথে আমি কাজ করলাম মানে রাইমাদির শুটে, না? হ্যাঁ। রাইমাদির শুটে কাজ করেছি। এবার মেঘাদির সাথে এত ভালোই বন্ধুত্ব হয়ে গেছে যেন মনেই হয় না। আমাদের এই কদিনের পরিচয়, আমরা রোজ ফোন করি, ফোন করে গল্প করতে থাকি। এরকম। এটাই দরকার। সবার সঙ্গে সবার একটা সুন্দর জগৎ তৈরি হবে, সবার সাথে সবার বন্ধুত্ব হবে, কথা হবে, গল্প হবে, এটাই তো দরকার। ঠিক আছে, কারণ আগের সপ্তাহে ধুনো দিয়েছিল বলে পুরো ঝাপসা হয়ে গেছিল ঘরটা, হ্যাঁ। ঝাপসা হয়ে গেছিল। ধুনো আমাদের বৃহস্পতিবার দিন, শনিবার দিন আমাদের বাড়িতে ধুনো দেওয়া হয়। আমাদের ধুনোর গন্ধটা আমার খুব ভালো লাগে, কিন্তু ছবি এটাকে ধরে নেয়। ওই দেখ ক্যামেরার মধ্যে যে ছবিটা ঢুকছে, এটা যদি ওই শুট হতো, কি যেন বলে, কি শুট যেন, কি যেন ড্রাই আইস এর শুট হতো, সেক্ষেত্রে ভালো হতো। ওদের দুজনের মুখের সামনে ড্রাই আইস ধরতো আর ধোয়া উঠতো। বাট এটা ধুনোর যেহেতু খানিকক্ষণের মধ্যেই করে না এটা। যাই হোক, তোর এখন অব্দি তোর কেরিয়ার কিভাবে স্টার্ট, কিভাবে তোর কাজ বল। আমার ক্যারিয়ার স্টার্ট বলতে তো বললামই ফার্স্টেই, আমার প্রচন্ড শখ ছিল এই কাজটার সঙ্গে যুক্ত হওয়ার। তো বাড়িতে আমাকে বলতে কোনো বারণ বা কোনো বাধা দেয়নি মা প্রচন্ড ফ্র্যাঙ্কলি আমার প্রচন্ড ভালো বন্ধু, আমি যা হয় সবটাই মাকে বলি। তো মাই প্রথম উৎসাহ দেখিয়েছিল যে না তুই পারবি, তুই কর। এমনকি সবকিছুতেই আমার এই মেকআপ আর্টিস্ট ছাড়াও, মেকআপের কাজ ছাড়াও আমি বিভিন্ন ধরনের জুয়েলারি বানাই, ক্লে জুয়েলারি সত্যি? বানাই। এটা তো জানতাম না। গুড। ক্লে জুয়েলারি বানাই। তো তারপরে আমার বাহ। বাড়িতে প্রচুর বড় মানে ঠাকুরের ঘর আছে আর কি, ঠাকুর ঘর, প্রত্যেকটা ঠাকুর রয়েছে, সব ড্রেস আমি নিজে বানাই। ভেরি গুড। এবার উলের কাজ, কুরুশ কাটা, সবকিছু মা নিজে হাতে ধরে শিখিয়েছে। কলকা ডিজাইন সবকিছু। এবার এই মেকআপের কাজটার আগে আমি এই ক্লে জুয়েলারি বানাতাম, প্রচুর সেল করেছি, এখনো অনেক কাস্টমার চায়। তো এখন আরো মেকআপের সাথে সাথে তারাও বলে যে না তোমার জুয়েলারি পরেই আমি যাবো, তুমি যখন সাজাতে আসবে বাহ। তুমি বানিয়ে নিয়ে আসবে, তুমি মেকআপ করবে, প্লাস তোমার জুয়েলারি পরেই আমি ইনভিটেশনে যাব। তো এটা খুব বড় প্রাপ্তি, মানে আমি শিখেছি কাজটা, আমি করতে মানে আরো চাই, ভবিষ্যতে আরো এগোতে চাই, আরো অনেক মানুষের সাথে মানে সম্পর্ক, বন্ধুত্ব একদম সবকিছুই। হবে, একদম আপনি তো হবে। আছেনই মাথার একদম উপরে, হবে। আপনি আমাদের সবসময়- কাজই তাই, আমরা এসেছি এটার জন্য রে, আমরা এসেছি এটার জন্য। আমরা উল্টো দিকের মানুষকে আনন্দ দিতে এসেছি, আমরা উল্টো দিকের মানুষের সাথে আনন্দ শেয়ার করতে এসেছি। আমরা ভাই আনন্দে থাকবো, তবেই তো গিয়ে অন্যদেরকে আনন্দ দেবো, তাই তো? হ্যাঁ, এটা ঠিক কথা। যাই হোক, আমি কখনো কারোর থেকে কিছু চাই না। আমাকে কেউ খুশি হয়ে কেউ কিছু দিলে আমি নিই সেটা। দেখ ছবি সবাই আমাদের এঁকে দেয়। আমি তোর গয়না, আমাদের মা দুর্গা যেখানে তুই বসে আছিস, এইখানেই আমাদের মা দুর্গা বসেন, আচ্ছা আচ্ছা। এইখানেই ঘট বসে দুর্গাপুজোর সময়। তো আমি চাইবো যে আমাদের মা দুর্গার জন্য তোর তৈরি করা একটা গয়না তুই আমাকে দিবি। নিশ্চয়ই দেবো স্যার, আমি বানিয়ে নিয়ে আসবো, খুব খুশি ঠিক হব। আছে? আমি নিশ্চয়ই দেবো। এটা আমার কাছে অন্তত পক্ষে অনেক বড় একটা পাওনা হবে। চাইলাম, কিছু মনে করিস না না। না না, আমি নিশ্চয়ই দেবো স্যার। ও মধুমিতা মাইতি ঠাকুর লিখেছে আমি নবান্নতে থাকি দাদা। তুই তো মধ্যিখানে হারিয়েই গেছিলি মধুমিতা। যাই হোক, এখনো আচ্ছা আমার সঙ্গে তোদের দুজনে কিভাবে আলাপ, তোর সাথে কিভাবে আলাপ? আমার সাথে আলাপ হয়েছিল যখন রাইমাদির প্রথম শুটে আমি যাই, তখন আপনি এসেছিলেন। এবার আমি জানি না আপনি কে, সবাই বলছে জেডি স্যার এসছে, জেডি স্যার এসছে। তখন পাপিয়াদি আমার মেকআপ আর্টিস্ট ছিল, তখন পাপিয়াদি বলছে এটা কে জানি না, আমি তো জানি না, আমি দেখিনি কখনো। বলছে এটা হচ্ছে জেডি স্যার। আমি বলছি আচ্ছা। আমি বলছি জেডি স্যার মানে, বলছে ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন খুব বড় একজন মানুষ। তারপর তো আপনার সাথে পরিচয় হলো, ফটো তুললাম সেদিন প্রথম।
প্রথম তো মনে হয়েছিল লোকটা খুব গম্ভীর টম্ভীর হবে, না না একদমই না, তারপর দেখি আরে এ তো গম্ভীর, কোথায় গম্ভীর। একদমই না। আমি গম্ভীর থাকতে একদম পছন্দ করি না। আমি যেটুকু থাকবো, যেখানে থাকবো, 15 মিনিট থাকলেও হ্যাঁ, আমি ওখানটা পুরো মাতিয়ে দিয়ে আসবো। মানে আপনি যখন মানে গেলেন না, ওখানটা নর্মালি হচ্ছিল যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি শুট করতে হবে। এবার আপনি গেলেন, পুরো ব্যাপারটাই একটা আলাদা হয়ে গেল ওখানটা। এটা সত্যি কথা। এটা হয়, সবার মধ্যে একটা আলাদাই উৎসাহ যে জেডি স্যার এসছে, জেডি স্যার এসছে। আমি সেদিনকে তোদের জন্য কিছু নিয়ে গেছিলাম, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমাদের গেছিলাম জন্য না, cold drinks। সবাইকে তাদের বকে বকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছিলাম মনে হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছিলেন আপনি। সবাইকে বকে বকে কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ। খাওয়াচ্ছিলাম ওদেরকে, এই খেয়ে নে, তোদের জন্য ঠান্ডা ঠান্ডা নিয়ে এসেছি, খেয়ে নে। চেষ্টা করি, কারণ আমি সবসময় টাইম ম্যানেজ করতে পারি না, অনেকগুলো জায়গায় যাবার থাকে, 15 মিনিট 20 মিনিটের বেশি সময় দিতে পারি না, বাট যতক্ষণ থাকি ততক্ষণ এনজয় করি, একদম। আর যতক্ষণ থাকি ততক্ষণ সবার ছবিও তুলে দিই, বল, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকের সাথেই। ততক্ষণ সবাইকে ছবিও তুলে দিই। অনেকে আমাকে বলে স্যার আপনার সঙ্গে কি একটা সেলফি তুলতে পারি, ছবি তুলতে পারি? আমি বললাম শোন, আমি আমার 15 মিনিট যখন তোদের দিয়েছি, 15 মিনিটে 1500 ছবি তুলে এখান থেকে যাব, কারণ ছবিটাই থাকে, হ্যাঁ ছবি থাকে। আমি দেখেছি মানে একটা মানুষের সাথে একটা মানুষের ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, কিন্তু গুগল বা ফেসবুক যখন সেই ছবিগুলো আবার 1 বছর পরে থেকে রিটার্ন করেছে, যখন ওই Memories এ মেমোরিজে দেয়। আসে, হ্যাঁ। তখন তাদের দুজনের মনে আবার গুড ভাইবস তৈরি হয়েছে, আবার দুজন একসঙ্গে কানেক্ট হয়েছে। হ্যাঁ যে কারণে আমি ছবিটাকে প্রচন্ড রেসপেক্ট করি, আমি প্রচন্ড মোমেন্ট ধরে রাখতে পছন্দ করি, এবং আমি একমাত্র ফটোগ্রাফার যে চোখ বন্ধ করা ছবিও পোস্ট করে। না স্যার খুব ভালো ফটো তোলে। আমাদের যে রিসেন্ট আমাদের শুট প্রত্যেকটা হলো, শুটে গিয়ে স্যার ফটো তোলে। স্যার নিজে আমার ফটো তুলেছেন, মানে আমি তখন সেটের মধ্যে ছিলাম, তো স্যার খুব ভালো ফটো তুলেছে আমার। দেখ, আমি ক্যামেরাতে হাত দিই না, যাওয়ার সময় দেখাবো তোকে আমার বাড়িতে কতগুলো ক্যামেরা আছে, মানে আমার ক্যামেরা বিক্রি করলে 25 লাখ পাবো আমি এখন, এত ক্যামেরা আছে আমার কাছে। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে, আমি ফ্যাশন ইন্ডাস্ট্রির, ফটোগ্রাফার ইন্ডাস্ট্রিকে আমি আমার ক্যামেরা ডেডিকেট করেছি, মানে আমি ছবি তুলবো না, আমি ক্যামেরা হাত দেবো না। প্রচুর মানুষ, প্রচুর ফটোগ্রাফার নতুন ক্যামেরা কিনলে আমাকে ডাকে, ডেকে বলে আপনার হাতে প্রথম ক্যামেরার ক্লিকটা আপনি করবেন। আমি যাই, গিয়ে তাকে বলি ঠিক আছে প্রথম ছবিটা তুই আমার তোল, কিন্তু ক্যামেরায় আমি হাত দিই না, ক্যামেরায় হাত দিই না। ক্যামেরাগুলো দেখলে মাঝে মাঝে মন টন খারাপ হয়, পরিষ্কার টরিষ্কার করি। যেমন আগের দিন কাকে যেন একটা কাকে ও আগের দিন ইয়েকে চিনিস তো, তনুশ্রীকে চিনিস তো? হ্যাঁ তনুশ্রী চিনি। এবার বাজারে থাকে তনুশ্রী, যার গতকালকে 19 নম্বর শুট হলো, যার আচ্ছা সব থেকে বেশি শুট যে করে, তনুশ্রী Organizer. অর্গানাইজার, সব থেকে বেশি শুট যে করে তনুশ্রী। সেনকে কালকে অঙ্কনের ক্যামেরাটা নিয়ে বলছিল ছবি তুলবো, আমি বললাম, এর পরের দিন যেনকে শুট থাকবে আমি তোকে একটা ক্যামেরা দিয়ে যাবো, অটোমোড দিয়ে দেবো, তুই ছবি তুলবি। যে কারণে আমার ছবি তুলতে যেহেতু প্রচন্ড ভালো লাগে, যে কারণে আমার এই এতগুলো ফোনের রহস্য এটা, আমার ফোন অলওয়েজ ব্যাটারি ফুল, ব্যাটারি স্টেপনি লাগানো থাকবে, আমার ফোন অলওয়েজ 98, 100% চার্জ থাকবে, সব ফোন আমার পুরো চার্জার সব সময় আমাদের সাথে করে, যাতে আমি প্রচুর ছবি তুলতে পারি। ইভেন কোনো শোতে, তোর সাথে আমার র্যাম্প শোয়ে তোর সাথে আমার দেখা হয়নি মনে হয়, কোনো র্যাম্প শোয়ে গেলে দেখতে পাবি আমি স্পেশাল গেস্ট চেয়ারে বসে আছি, কিন্তু পুরো প্রোগ্রামটা আমি রেকর্ড করি, পুরো প্রোগ্রামটা আমি রেকর্ড করি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি যে আমি এখন, আমার একটা লাইভ শো চলছে ফেসবুকে, আইটা ক্লাবে গিয়ে দেখুন আমার একটা লাইভ চলছে। হ্যাঁ, আমি বাই ডিফল্ট আপনার ফোনটা ধরে ফেলেছি, রাত্রিবেলা 9:30 পরে কথা বলি, ঠিক আছে? যাই হোক, এটা আমারই দোষ, আমি ফোনটাকে সাইলেন্ট করিনি, সরি। যাই হোক, তোর সাথে আমার কিভাবে আলাপ, কবে আলাপ যেন? আমার সাথে ওই রাইমার শুটেই, এই মাসেই মনে হয়, এই মাসেই। হ্যাঁ না, ওটা আগের মাসে ছিল, আগের মাসে। আগের মাসে। যেদিনকে রিনটাকে আমি সাজাচ্ছিলাম, রিনটা দুদিন আগে যে অর্গানাইজার, হ্যাঁ 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 হ্যাঁ, রিন্টার তো কাজটা। আমিও সেম, আপনাকে আমি প্রথম চিনতামই না যে এই ইন্ডাস্ট্রির মানুষটা কি। তো রিনটা আমাকে সেদিনকে বললো যে জেডি স্যার ফ্যাশন ইন্ডাস্ট্রি সব থেকে বড়, তো তখন আপনার সাথে আলাপ হলো। কিন্তু
মানে ভাগ্য খারাপ আপনার সাথে আমার একটা ছবিও নেই একটা শুটেও, কারণ আমার শুট খুব তাড়াতাড়ি প্যাকআপ হয়ে যায়। না আমি সঙ্গে তো ছবি তুলিনি। না না তোলা হয়নি আমার সাথে, আচ্ছা, কারণ আচ্ছা, রিন্টার খুব সেদিনকে আমার তাড়া ছিল, তো আচ্ছা। আমি ওকে তাড়াতাড়ি রেডি করে ফটোশুট করে আমিও চলে আসি, ও বেরিয়ে যায়। তো তাই জন্য বলে আর কোনো ছবি তোলা হয়নি। আর মেঘাদি এমনিও খুব ফাস্ট কাজ করে, মানে আমি যখন শুটে থাকি মেঘাদিও থাকে, তো আমি বলি কি গো কোন ট্রেন, দুরন্ত না গীতাঞ্জলি? ও বলছে যেটা বলবি সেটা। এর আগের দিন লাস্ট তোর সঙ্গে কবে দেখা হলো? আমার লাস্ট দেখা হয়েছে মেহুর শুটেই মনে হয়। হ্যাঁ মেহুর শুটেই হয়েছে। লাস্ট তোর সঙ্গে দেখা হলো মেয়ু শুটে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। মেহুর শুটেই আপনি আমাকে সার্টিফিকেট সাইন করে দিয়েছেন। সার্টিফিকেট সাইন করে দিলাম, তোর সাথে ছবি তুলিনি। না সেদিনকে আপনি নিচে ছবি তুলেছেন, উপরে হ্যাঁ আমার মডেলের সাথে ছবি আছে, বাট আপনার সাথে ছবি নেই। ও তুই মডেলকে সুপর্ণার সাজাচ্ছিলি সাথে, সেরকম, হ্যাঁ। মানে হ্যাঁ, সুপর্ণা সুপর্ণার সুপর্ণা সাথে। হ্যাঁ। ও খুব মিষ্টি, মানে ও খুব ভালো। সুপর্ণার মা হচ্ছে মানে আমার ফ্যান কাম বন্ধু, আচ্ছা। ফ্যান কাম বন্ধু, ওখান থেকেই সুপর্ণার আশা। সুপর্ণাকেও খুব শিগগিরই ডাকবো, ওকে অনেকদিন ধরেই ডাকার কথা, কিন্তু মানে আমারই হয়ে উঠছে না। যাই হোক, একটা শুটে গেলে, আমি যখন একটা শুটে যাই অ্যাজ এ গেস্ট, সেখানে আমার কারোর না কারোর সাথে আলাপ হয়, ভালো পরিচয় হয়, মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়, এবং সেই সম্পর্ক এই অবধিও এসে পৌঁছায়। সত্যি আজকে ভাবতেই পারিনি স্যার আমাদের ইনভাইট করে। এই অবধি গিয়ে পৌঁছায়। অনেক মানুষের স্বপ্ন থাকে যে আমি র্যাম্পে হাঁটবো, ফ্যাশন শো করব, একদম। যে স্বপ্নটা 2020 সালে আমি বাস্তব করার চেষ্টা করেছিলাম। আমাদের এই জগতে আজকের ডেটে র্যাম্প শোটা একটা খুব সহজ ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে। কলকাতা বসন্ত উৎসবের স্টেজ তো দেখলি তো তখন, ও তুই তো কলকাতা বসন্ত উৎসবে হ্যাঁ, আমি এসেছিলি। পরে গেছি। সেখানে আমি ওই ওপেন প্ল্যাটফর্মে 600 জন মানুষকে হাঁটার সুযোগ দিই, ফ্রি অফ কস্টে, কোনো পয়সা লাগে না। আচ্ছা আচ্ছা। এটা আমার একটা হেভি টোটকা, যে কলকাতা বসন্ত উৎসবের মাঠে এসে র্যাম্পে হাঁটতে পারবে, তার জন্য কাউকে কোনো পয়সা দিতে হয় না, কিন্তু ওয়াক অনলি ওয়ান টাইমস। যে কারণে আমরা সবাইকে একটা কার্ড দিয়ে দিই, সেই কার্ড দিয়ে লাইন দিয়ে দিই, দিয়ে তারা একবার করে স্টেজে হেঁটে বেরিয়ে চলে যায়। বাট ওইখান থেকে তাদের জীবনের একটা ডেবিউ হয়, যে আমরা অ্যাজ এ মডেল এরকম আরো বড় বড় শো করব। মানুষের স্বপ্ন পূরণ করার যে ইচ্ছেটা মনের ভেতর থাকে, আমি আমার প্রফেশন দিয়ে সেই জায়গাটাকে পূরণ করার সবসময় চেষ্টা করি। কলকাতা বসন্ত উৎসবের মাধ্যমে প্রচুর ছেলে মেয়ে, নতুন নতুন ছেলে মেয়ে এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করে। আচ্ছা, দুজনের মধ্যে তুই তো কলকাতা বসন্ত উৎসবে কখনো আসিসনি, কখনো শুনেছিস, নামটা শুনেছিস? হ্যাঁ কখনো নাম শুনেছি, নাম শুনেছিস, কিন্তু আপনি যে অর্গানাইজার আমি হ্যাঁ, জানতামই সত্যি না। এটা আমিও জানতাম না। আমার অনেক বন্ধুরা আসতো, মানে দিদিরা আসতো, বলতো যে খুব মজা হয় ওখানে। এবার আমি কখনো আসিনি, মানে আমার মা খুব স্ট্রিক্ট, মা ছাড়েনি আমাকে। এর পরের বছর তোর মাকে এনে আমার মায়ের পাশে বসিয়ে দেবো। আমার মা ওখানে স্টেজে, হ্যাঁ। আমার মা স্টেজের ঠিক উল্টো দিকে একটা সোফাতে বসে থাকে, আচ্ছা। আর আমার মায়ের পাশে সোফাটা খালি থাকে। সবাই ওখানে আসে আমার মায়ের সঙ্গে ছবি তোলার জন্য। আচ্ছা। ওইখানে তোর মাকে ওই সোফার মধ্যে বসিয়ে দেবো। সারাদিন পর যখন তোর মা বাড়িতে তোকে নিয়ে যাবে, তখন তোর মা তোকে বলবে, মারে তুই কোথায় আমায় নিয়ে গেছিলি, মিলিয়ে নিস। আমারও এটা ইচ্ছা আছে যে একদম। আমিও আরো ভালো কাজ করব, আরো উপরে যাব, তখন আমার মাকে বলতে পারবো যে মা আমি তোর এই কাজটা- মাকে তোকে বলতে হবে না, তোর মা বলবে ওটা আমার মেয়ে, মিষ্টি আমার মেয়ে, আমি মিলিয়ে তো নিস। কালকে আপনার সাথে কথা বলেছি, মাকে একবার বলেছি যে তুমি চলো স্যারের সাথে আলাপ করবে, মা একবারই চলে এসেছে। মানে আমি আপনার গল্প কালকে করেছি মাকে, সব কিছুই বলেছি। তোর তারপরে গল্প শেষ করার পরে হঠাৎ করে মনে পড়লো, আরে তোর যখন ফোন কেটেছি তখন আমি ওই শেড বাগান চিনিস, আমার আমি বাড়ির তখন- পাশেই। আমি তখন শেড বাগান দিয়ে ঢুকে গেছি। আচ্ছা তোর ফোনটা যখন আমি কেটেছি তখন আমি শেড বাগানে ঢুকে, এই 92 স্টুডিও চিনিস হ্যাঁ, ওখানেই তো ফার্স্ট শুট আমার, তো, ওখানে না এই তনুদির সাথে। ওই স্টুডিওরও ফিতে আমার হাতে কাটা লকডাউনের সময়। পরপর দুটো শুট ওখান থেকেই করা, ফার্স্ট Lockdown-এর শুট আমার, ফার্স্ট আর সেকেন্ড। কলকাতা বসন্ত উৎসবে শুনলাম তুই প্রতি বছর আসিস, প্রতি বছর না হলেও লাস্ট 2 বছর গেছি। লাস্ট 2 বছর এসেছিস, তো সেখানে কিরকম মজা করিস? খুব মানে আমাদের একটা গ্রুপ আছে বন্ধু বান্ধবের, তো তারা মিলেই যাই, আমরা একটা সাইডেই থাকি, তাদের সাথেই রং খেলি এ করি ব্যাস। মানে বেশি দ্বীপে ফাংশনের দিকটায় যাওয়া হয়নি,
আমরা রং মানে আবিরটাই খেলতে খুব পছন্দ করি। আবিরই হয় ওখানে, আবির হ্যাঁ, ছাড়া অন্য হ্যাঁ, কিছু হয় না। আবিরটাই খেলি। তাও কি আবিরটা একটা নির্দিষ্ট সময়ের পরে 4টে, 4:30, 5টার পরে খেলা হয়, তার আগে অবধি সবাই ছবি তুলতে ব্যস্ত ছবি তুলতে থাকে। ব্যস্ত। আশিসটা মিষ্টি এলে পাগল হয়ে যাবি ছবি তুলতে তুলতে। তোর মনে হবে যে তুই একটা মুম্বাইয়ের স্টার, আর তোকে ঘিরে ধরে ফটোগ্রাফাররা ছবি তুলবে, হ্যাঁ হ্যাঁ তুই মধ্যিখানে। এরকম সিন একটা না কিন্তু, শয়ে শয়ে পুরো মাঠের মধ্যে ঠিক ঠিক করছে ফটোগ্রাফার। আর একটা মডেল, যদি তুই সেরকম ভাবে একটু সেজে গুজে আসতে পারিস, যদি একটু জানলা দরজাওয়ালা ব্লাউজ ট্লাউজ পরে আসতে পারিস, বাস, তবে হ্যাঁ ওই দিনে কিন্তু স্পেশাল ডেতে কিন্তু কোনোভাবেই বয়ফ্রেন্ডকে নিয়ে আসা যাবে না। তাহলে দুটো জিনিস হবে, কি জানিস? কি হবে? এক হচ্ছে বয়ফ্রেন্ডের জন্য তুই ভালো করে শুট করতে পারবি না, হ্যাঁ, আর একটা হচ্ছে বয়ফ্রেন্ড কোন মেয়ের দিকে তাকাচ্ছে সেটা দেখার জন্য তুই শুট করতে পারবি না। এটা ভালো বলেছে। কেন বলতো? ওখানে এত সুন্দরী, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে সারা পশ্চিমবঙ্গের 60% কলেজ থেকে ওখানে ছেলে মেয়েরা আসে। শুধু আসে না, তারা এই আসার জন্য 3 মাস ধরে প্রজেক্ট করে। যেমন মেয়েরা কোথাও গেলে তার জন্য একটা শাড়ি কেনে, একটা ব্লাউজ একদম। তৈরি করে, আমরা রং খেলবো না, সাজবো বলে খেলি। সাজবো বলে যায়। হ্যাঁ, আমাদের কাছে প্রচণ্ড। ফটো তোলাটা মেন। মেন। এটাই কলকাতা বসন্ত উৎসবের সব থেকে বড় সিক্রেট। কলকাতা বসন্ত উৎসবের সব থেকে বড় সিক্রেট। যাই হোক, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, মিউজিকটা কতটা ডিস্টার্ব করছে আর মিউজিকটা ভালো লাগছে কিনা সেটা খালি আমাকে কেউ একটু জানিও। এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখনো অবধি সব থেকে গুড মোমেন্টস কি? আগে তুই বল। মেহুর শুট, মানে ওর শুটে প্রচন্ড এক্সাইটেড থাকি, মানে যাবই। মানে এত ভালো ফটোগ্রাফার থেকে শুরু করে, ফটোগ্রাফার সুদীপ্ত দাই থাকে, ও 2বার শুট করেছে এর সাথে আমি। হ্যাঁ। তো সুদীপ্ত দা এত সুন্দর ফটো আউটপুট দেয়, হ্যাঁ হ্যাঁ, তো শুধুমাত্র সুদীপ্ত দার জন্য বলেই হয়তো ওখানে যাওয়া, আচ্ছা যে আচ্ছা। সুদীপ্ত দার ফটো হাতের কাজ এত ভালো। ও এবারে তোদের সুদীপ্ত তোদের শুট হ্যাঁ, আগেরবারও ছিল মেহুর শুটে, সুদীপ্ত করেছিল, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা। দাদা এত ভালো, সব সময় একদম বোন বোন করেই কথা বলে, আর ধর। সবকিছু কফি ধর। মানে দাদার কাছে যা আবদার করবো তাই, হয়তো ওখানে পার্সোনাল শুটের মতনও যদি আবদার করি তো দাদা তাও নামিয়ে দেবে, এরকম ব্যাপার। আর মেহুর শুটে একটু ফাঁকা থাকে, একটু নিরিবিলি থাকে, আমরা খুব মন দিয়ে কাজ করতে পারি। আচ্ছা আর ও এত ভালো ভালো মডেল দেয়, এত মিষ্টি মিষ্টি মেয়েদের সাথে আমরা কাজ করি, মানে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমি কতদিন আগে থেকে এটাই হচ্ছে মানে কফি উইথ জেডিতে বলার জন্য এটাই হচ্ছে তোর কাছে সব থেকে, যে তোর গুড মোমেন্টস বলতে, তোর যে কোনো শোতে তুই গুড মোমেন্টস বলতে এটাকে বুঝিস, হ্যাঁ, যে ওর শুটে মানে ওর অপেক্ষা করে থাকি আবার নেক্সট শুট কবে আসবে। আচ্ছা এরকম কোন মোমেন্টস এখনো অব্দি তোর হয়নি যে কাজটা দেখে তোর মনে হয়েছে ওয়াও ইটস মাই ডে, এরকম টাইপের কোনো মোমেন্টস আসেনি? লাস্ট মেউ শুটেই এটা হয়েছে, কারণ সুপর্ণাই আমার মডেল ছিল। আচ্ছা। এবার আমি কাজ কতটা করতে পেরেছি সেটা আমি নিজের তারিফ নিজে করবো না, কিন্তু মডেল হিসেবে সুপর্ণা খুব খুব খুশি হয়েছে আমার হাতে কাজ দেখে। মানে ও আমাকে সব সময় এখনো অব্দি মেসেজ করে, ও আমাকে ডার্লিং ডার্লিং করে, বলছে ডার্লিং তুমি যা লুক আমায় দিয়েছো, বারবি লুক পুরো একদম আমার খুব পছন্দ আর হয়েছে ওকে তোমার দেখতেও হাতের খুব কাজ। সুন্দর। খুব ওই সুন্দর। ব্লুটা যেটা ছিল তো, হ্যাঁ, মেহুর সত্যি শুট। ওটা ওকে দেখতেও খুব সুন্দর। লাগছে। খুব মানে এই লাস্ট শুট করে এলাম মেহুরটা, ওটাই আমার একমাত্র খুব ভালো মেমোরি হয়ে থাকবে। মানে মডেল আর ফটোগ্রাফার সুদীপ্ত দা সত্যি। হ্যাঁ, আমি কাজ শেখার আগে থেকেই মানে আলাদাই মনে হয় কি যে সেই 80-90 বছরে যেন শিখে যেটা বড় হয় সেইটাও দেখাবে। না, আমি কাজ শেখার আগে থেকে আশপাশে কোনো দিদি বা হয়তো খুব সামর্থ্য নেই মেকআপ আর্টিস্ট হায়ার করার বা পার্লার থেকে হায়ার করার, এরকম যদি কেউ বলতো যে আমার মেয়েটা বিয়ে আজকে একটু সাজিয়ে দে, আমার বাড়িতে প্রচুর ভাড়া থাকে, প্রচুর ঘর আছে ভাড়া দেওয়ার জন্য, তো ওখানেই আমার ঠাকমা মানুষ করেছে। এরকম অনেক দিদি ছিল আমার থেকে বয়সে ম্যাম অনেক বড়। কফিটা নিন। এবার ওরই বিয়ে ছিল, তো ওকে আমি কাজ শেখার আগে, প্রায় কাজ শেখার 7-8 বছর আগের কথা বলছি, ওকে আমি পুরো ফুল লুক কাজ না জেনে ওকে আমি বিয়েতে বসিয়েছিলাম, চুল বাঁধা, ওর মেকআপ সবকিছু। ও খুব খুশি হয়েছিল। তো তারপরে এই কাজ শিখে
একটা ব্র্যাকেট করে একটা ঘটনা বলি, ভুলে যাব। ছোটবেলা, তখন আমার বয়স মানে 12 কি 13, 14 বছর বয়স হবে। মধ্যম গ্রামের একটা জায়গা আছে, জায়গাটার নাম তালবান্দা। তালবান্দা, সেখানে আমার এক মাসির বাড়ি ছিল। সেই মাসির বাড়ির পাড়াতে একটা বিয়ে, একটা ছেলে আগেকার দিনে একটু পালিয়ে ফালিয়ে গিয়ে বিয়ে ফিয়ে হতো, তো পালিয়ে ঠালিয়ে গিয়ে বিয়ে থা করে বাবা মা আবার ফিরিয়ে নিয়ে এসছে ঘরে, তো বাবা মা তাদেরকে বিয়ে দেবে। রাইমা লিখেছে গুড ইভিনিং রাইমা, তোর ফোনটা আমি ওই জন্যই কানেক্ট করে দিলাম যাতে তুই বুঝতে পারিস আমি লাইভে আছি। রাইমা এক্ষুনি ফোন করেছিল, রাইমাই ওই যে রাইমাই লিখছে ইয়েতে। আর অলোক লিখেছে, রিয়া অলোক, গুড ইভিনিং স্যার অ্যান্ড ম্যাডামস। গুড ইভিনিং। আমার নেক্সট শুটে রাইমাই মডেল, খুব তাই না? এক্সাইটেড, তাই না? খুব এক্সাইটেড। 26 তারিখ প্রীতির শুট আছে, তো ও আমাকে তো দিদি দিদি করে একদম পাগল, মানে একদম ওর পছন্দ অনুযায়ী আমি সবকিছু করব। আমি এটা বলেই দিই, মডেল ওকেও আমি ফোন করেছিলাম আগে। আমার কাছে সব থেকে বেশি বকা খেয়ে জানিস? রাইমা। সারাদিন বকা খায় আমার কাছে, সারাদিন বকা খায় আমার কাছে ও। কিন্তু বকা খাওয়ার পরেও নিজে থেকেই ফোন করে, নিজে থেকেই ফোন করে। দেখ, যখন তুই কারোর গার্জিয়ান হবি না, যখন তুই কারোর গার্জিয়ান হবি, তোর অধিকার আছে তার ভালোটাও দেখা, মন্দটাও দেখা। তার ভালোটাতে অ্যাপ্রিসিয়েট করা, তার মন্দটাতেও তাকে শাসন করা। এটা কিন্তু গার্জিয়ানকেই মানায়, তাই তো? একদম একদম। যেমন কাল তোর সাথে আমি কথা বলেছি, কথা বলে তোর সাথে মানে 1 ঘন্টা কথা বলেছি কালকে। মিনিমাম। মানে ব্যারাকপুর থেকে, বাড়ি থেকে ব্যারাকপুর কমিশনারেট গেছি, ব্যারাকপুর কমিশনারেট থেকে অফিস গেছি, তোর বাড়ির সামনে এসেই মনে হয় আমি ফোনটা কেটেছি। হ্যাঁ, আমার বাড়ির সামনে এসে। তোর বাড়ির সামনে এসেই ফোনটা কেটেছি। রাইমা লিখেছে, স্যারকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেঘাদির এটা সাথে কাজ বলছিলাম। করার ভীষণ ইচ্ছে, থ্যাংক ইউ। আর এটা কি লিখেছে, মেঘাদির সাথে কাজ করার ভীষণ ইচ্ছা আছে। 26 দির সাথে ফার্স্ট শুট, ভেরি গুড। শুভঙ্কর লিখেছে, গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং শুভঙ্কর। শুভঙ্কর হচ্ছে উড়ান 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 এন্টারটেনমেন্টের আগামী শনিবার দিন মিউজিক ভিডিও রিলিজ আছে, তার টিজার রিলিজ আছে আমারই এই বিগ স্ক্রিনে। শনিবার দিন পুরো উড়ান টিমের সাথে দেখা হবে। তোদের দুজনকেও বলছি উড়ান টিমের সাথে যোগাযোগ করবি, ওরা খুব ভালো কোয়ালিটি কাজ করে। আচ্ছা। ওদের গ্রুপের সব থেকে পজিটিভিটি হচ্ছে ওদের দুজন যে মাথা, দুজনেরই খুব কোয়ালিটি, এবং আমি একটু শিক্ষিত মানুষকে একটু বেশি দর দিই, ওরা সেরকমই। আর শুভঙ্কর দা হচ্ছে এই যে আমাদের যে এত সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন করে, হ্যাঁ। ওই সমস্ত পোস্টার ডিজাইন করে। আচ্ছা আচ্ছা। তোরাও যদি কখনো অর্গানাইজার হিসাবে কাজ করিস, শো করিস, আমি তোদের পাশে আছি অবশ্যই। তখন আপনাকে ছাড়া তো কোনো কিছু সম্ভব না। একে দিয়ে এই আমাদের শুভঙ্কর দার সাথে কাজ করতে পারবি তোরা। আচ্ছা আচ্ছা। যাক, রাইমা তো আমাকে বললো আমাকে সুন্দর লাগছে দেখতে, ওটা তো বললোই না সামনে বসে। না, আমরা তো আমরা প্রথম থেকেই প্রথমেই বলছি স্যার, স্যারকে ভালো লাগছে হ্যাঁ। আজকে। না না, কালো পড়লে কেমন, কালো পড়লে আমাদের কালোদের একটু বেশি কালো লাগে। কিন্তু আমার যেন মনে হয় বেশি ব্রাইট লাগে। ওই তো, আমার ওইটাই তো নিজে- বললাম। হ্যাঁ। আর ওইটুকু তুই এডিট কর না, ঠিক আছে ভাই? আমরা ডাস্কি, আমাদেরই দাম বেশি, আমাদেরই দাম বেশি। আমরা রোদ্দুরে পুড়তে পারি, হ্যাঁ। আমরা রোদ্দুরে পুড়তে পারি, বৃষ্টিতে ভিজতে পারি, আমরা ডাস্কি তো, তাই তো? একদম। খানিকক্ষণ আগে মিষ্টি বলছিল আমার তো ডাস্কি টোন, এখন বলছি ডাস্কি টোনের জন্য কোনটা আটকে আছে তো? হ্যাঁ, এত কোনো সুন্দর কিছু করে আটকে আটকে আছে? করে, সত্যি। তুই হেসে কারোর দিকে যে একবার তাকিয়ে ঘুরিয়ে নিস মুখে, সে তোর পেছন পেছন তোর বাড়ি পর্যন্ত চলে যাবে। এমনি ওর কথাগুলো সুন্দর। ওর ভীষণ মিষ্টি ও। না, আমি সেটা নিয়ে একদমই না, আমি লাকি যে আমি ডাস্কিটন পেয়েছি। আর একদম। তার থেকে বড় কথা হচ্ছে, আমি যখন প্রথম বলেছিলাম, মানে আমার বন্ধু বান্ধবের এই কফিটা খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। যে আমি না শুট করতে যাচ্ছি, তো ওদের মধ্যে একজনই বলে তোর এই স্কিন টোন নিয়ে শুট মানে ঠিক হবে না। ঠিক আছে, দেখা যাবে। তারপর শুট করলাম, যখন পরপর শুটগুলো নামতে থাকে তখন আমি ফেসবুকে পোস্ট করি। এবার পোস্ট করার পর তার কমেন্ট, ঠিক আছে, মানে তার যত রাগ সব ওর মধ্যে।
কলেজে তো মোটামুটি হ্যাঁ। একটা সম্প্রদায় তোকে তো সেলিব্রিটির চোখে দেখে, হ্যাঁ একদম। আর একটা সম্প্রদায় তো হ্যাঁ হ্যাঁ ওরকম। টুথপিক নিয়ে অপেক্ষা করে। হ্যাঁ যে কোথায় কখন- খোঁচাবো? হ্যাঁ কখন ওর নামে খারাপ বলা যায়, কখন কি করা যায়। সেটা আমার বাড়ির মধ্যেই আছে, ওর সাথে কলেজ লাইফে বাড়িতেই আছে সবসময়। ওকে মানে কিভাবে নিচে নামাবে, উপরে ওঠাবার কোনো চান্স নেই। এটাই অ্যাকচুয়ালি আমি এগুলো এনজয় করি। নিচে নামানোটা খুব সহজ, কিরম বলতো? এই গ্লাসটাকে আমি ফেলে দিলেই ফেলে দেওয়াটা সহজ, সহজ। কিন্তু এই একটা গ্লাস ওখান থেকে তুলে আনাটা অনেক শক্ত। ভেঙে দেওয়া সহজ, কিন্তু গড়া সহজ না। আর আমাদেরকে নিয়ে যারা আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করে, জানি না খানিকক্ষণ আগে গ্রুপের দ্বারা দেখেছিস কিনা, আমাকে নিয়ে সারাদিনই কিছু না কিছু চলে। যেহেতু আমাকে এতগুলো মানুষ ভালোবাসে, যারা এই পর্যন্ত পৌঁছতে পারে না, তাদের তো একটা দুঃখ একটা রাগ হবেই। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। একটা দুঃখ একটা রাগ হবেই। তোর যখন পপুলারিটি আসবে, সেই পপুলারিটি দেখে 80টা লোক আনন্দ পাবে, 10টা লোক মন্তব্য করবে না, আর 10টা লোক তাদের জ্বলে যাবে সব। হ্যাঁ তাই তো? সত্যি এটাই এখন দেখতে পাচ্ছি। কারুর বাড়িতে যদি টাওয়ার বসানো থাকে, মোবাইল ফোনের টাওয়ার, পাশের বাড়ির লোকের বুকে ব্যথা করে, বুকে যন্ত্রণা করে। কেন বলতো? জানিস কেন? কেন? মোবাইল ফোনের টাওয়ার থেকে যে সিগন্যালটা বেরোচ্ছে, সেটা তার বুকের মধ্যে কষ্ট দেয়। আচ্ছা আসল এটা না, তাহলে? আসল ওই টাওয়ারটার জন্য ওই বাড়ির ভদ্রলোক 35,000 টাকা পায়। হ্যাঁ এটা শুনেছিলাম একবার। ওই বাড়ির টাওয়ারটার জন্য ওই বাড়ির ভদ্রলোক 35,000 টাকা পায়। তো ভাই, একটা লোক বাড়ির ছাদটা শুধু ব্যবহার করতে দিয়েছে, সে 35,000 টাকা পাচ্ছে, তো আমার কষ্ট হবে না? হবে না। সাবজেক্ট ইজ দ্যাট। আমরা জন্মেছি কন্ট্রোভার্সি নেওয়ার জন্য, আমরা জন্মেছি আমাদের নিয়ে লোকে আলোচনা করার জন্য। আমাকে যেমন আমি সারাদিন আমাকে রেপিস্ট, কম্প্রোমাইজ কিং, হ্যান ত্যান। ভাই 54 বছর বয়সে একটা লোককে নিয়ে যদি কম্প্রোমাইজ নিয়ে আলোচনা হয়, ভাই নিজেকে বেশ একটু গর্ব মনে হয় যে আমি এখনো বুড়ো হইনি। তার মানে আমি এখনো বুড়ো হইনি, তার মানে তোর মা তো এই ব্যাপার, এই ওয়ার্ডটা জানে না এখনো মনে হয়, ওই জন্য তো মা আসছে। কমেন্টসটা পড়ে নিই একটুখানি। স্যারকে খুব সুন্দর লাগছে, গুড ইভিনিং। মেঘা দিকে আর মিষ্টি দিকেও মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। ওরা তো আজকে মিষ্টি সেজেই এসছে, ওরা তো আজকে মিষ্টি সেজেই এসছে। রাইমাও খুব মিষ্টি, মানে ও যখন ফোন করে এত সুন্দর করে কথা বলে। হ্যাঁ তাই না? আর খুব রাইমার সুন্দর, আর চোখগুলো খুব আস্তে। সুন্দর। হ্যাঁ দিদি বলো, মানে ওর সাথে মানে কথা আমি বলে খুব যখন ভালো লাগে। ওর শুটে প্রথমবার গেছি, এবার ও এসেছে, এবার ফোনে দেখেছি, এবার সামনাসামনি আমি দেখছি, মানে আমি ওর চোখের দিকেই তাকিয়েছি, চোখগুলো সত্যি খুব সুন্দর। আমি ওকে প্রথম দিন কি বলেছিলাম বলতো? কি? প্রথম দিনের প্রথম ডায়লগ ওকে, তোর না চোখটা খুব সুন্দর। সত্যি ওর চোখটা সত্যি তোর খুব না সুন্দর। চোখটা, আর ও এত আদো আদো করে কথা বলে না, ও স্যার, ঠিক আছে দেখো, ও স্যার, আর আমি এই ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ, ফোন করে ও না স্যার আমি ঘুমোচ্ছি না। এটাই 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 সবকিছু। আর বেশিরভাগ তো ওর সাথে থাকে, আপনার সামনে ও ফটো তুলছে, এই করছে, একটা বারও মানে কোনো কিছু না হলো না, ও এনি টাইম সবসময় ওর পিছনে লেগেই থাকবে। বলবে পারিস না তুই ফটো তুলতে, পারিস না তুই ওই করতে, সব সময় ওর পিছনে লেগে থাকে। এই রকম বন্ধু মানুষ ভাগ্য করলে পায়, এটাও ঘটনা। এই যুগে সব থেকে বড় আমাদের নেগেটিভিটি, আমাদের কাছে বন্ধু নেই, আমাদের কাছে একটাই বন্ধু আছে, সেটা হলো ফোন। ফোন থেকে আমরা কেউ বেরোতেই পারি না। হ্যাঁ মানে সেটাই এক কথায় আমরা টাচে আছি কিন্তু টাচে নেই। কাছে নেই। হ্যাঁ এটা আমার আমি একটা এই লেখাটা লিখেছিলাম, খুব পপুলার হয়েছিল লেখাটা, যে আমরা টাচে আছি কিন্তু টাচে নেই। হ্যাঁ একটা বন্ধুর সাথে গল্প করব, একটা বন্ধুর সাথে ঘুরতে যাব, বেড়াতে যাব, চল ভাই ঘুরে আসি, হ্যাঁ। চল ভাই আড্ডা মেরে আসি, সেটাই নেই। না রে ভাই ভালো লাগছে না, সত্যি সেই জিনিসটা আর কি নেই। করছি না, শুয়ে শুয়ে ফোন টিপছি। হ্যাঁ। আমি যেমন এটা খুব ভালোবাসি, মানে ঘুরতে যেতে, তো আমার মা বলে না সবসময় ঘুরবি,
আমার মা বলে একটু স্ট্রিক্ট মানে পড়াশোনা নিয়ে, যে তুই ভালোভাবে পড়াশোনা কর, জব কর। আমি বলি হ্যাঁ পড়াশোনাও করব, জবও করব, প্লাস আমার যে শখগুলো আছে আমি সেগুলোও পূরণ করব। কারণ এই যে আমরা ক্যামেরা ফেস করা, এই যে আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানুষকে আনন্দ দিই, এটা কিন্তু সবাই পারে না, এটা কিন্তু সবাই পারে না। আমাদেরকে দেখে বাইরের জগতের লোকেরা আমাদেরকে অনেক নেগেটিভ ভাবে, কিন্তু আমরা এতটা পজিটিভ নিজেরা, তাই জন্যই আমরা অন্যকে আনন্দ দিতে পারি, তাই তো? আমাদের দেখে প্রচুর মানুষ ভাবে এরা খুব সহজলভ্য, কিন্তু আমাদের পটানো বহুত শক্ত। ঠিক বললাম? সেটাই। আমাদের ভাই পটানো বহুত শক্ত। আমরা যদি নিজে পটলাম তো পটলাম, তাহলে ভাই আমাদেরকে পটাতে পারবে না, তাই তো? একদম। সেটা আমি 54 বছর বয়সেও বলছি যে আমাকে কেউ পটাতে পারবে না। আমি পটলে পটবো, কিন্তু আমাকে কেউ পটাতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির রুলস। আর যারা আমাদেরকে নিয়ে আলোচনা করে হ্যাঁ। তাদেরকে তোর কোনো পয়সা দিতে হয়, খাবার দিতে হয়, কিচ্ছু দিতে হয় না। ফেস পাউডার কিনে দিতে হয়, ক্রিম কিনে দিতে হয়, কিচ্ছু দিতে হয় না। ফ্রিতে করে। কিছু না দেওয়া সত্ত্বেও যদি সেই মানুষটা তোকে বিজ্ঞাপন করে, বিজ্ঞাপন করে, তাহলে আমার 2023-এর একটা ঘটনা সেটা নিয়ে একটা সাইকো একটা ছেলে, বাচ্চা ছেলে, 27-28 বছর বয়স হবে, আচ্ছা। সে সারাদিন ওইটা নিয়ে চলে যাচ্ছে। আবার বলছে মানে ফোন ইয়েতে বলছে, লাইভে বলছে, আমার ফেসবুকে রিচ কমে গেছে, আমাকে তোমরা স্টার পাঠাও। আমি তো জেডিকে নিয়ে প্রচার করছি, যাই আমাকে স্টার পাঠাও। আচ্ছা। তার মানে কি, আমাদেরকে নিয়ে লোকে ট্রোলিং করে, আমাদেরকে নিয়ে লোকে রোস্টিং করেও পয়সা রোজগার করতে পারে, সত্যি। পয়সা রোজগার করতে পারে। রোস্টিং কাদেরকে নিয়ে করে, আলোচনা কাদেরকে নিয়ে করে? আমার 3-4 দিন আগে আমি একটা লেখা ছেড়েছিলাম, দেখেছিলি? যে আলোচনা করার জন্য যোগ্যতা লাগে না, আলোচিত হবার জন্য যোগ্যতা লাগে। একদম। যখন তোকে নিয়ে কেউ আলোচনা করবে, তার মানে কি বলবে? বলবে লোকটা ভালো কাজ করে না। তোর সেটা কি বলতে পারে? এই সেটা সাজানো হয়েছে নাকি? হ্যাঁ, সাজানো হয়েছে সেটাই নাকি? সেটাই। ইস, ভূতের মতন লাগছে, হ্যাঁ। ভূতের মতন লাগছে। বলে। তোর কানে এলে তুই বলবি ঠিক আছে, পরের বার আপনাকে খুশি করার জন্য আরো ভালো করে কাজ করব। আমি তাকে এটা কখনো, আমি তাকে মানে আমাকে যদি কেউ খারাপটা বলে, হ্যাঁ। যেমন আমার মিসেসের এক ওপেন শত্রু ছিল, সে আমার বান্ধবী। সে আমাকে বলতো, তোর বউ তো যা সাজায় সব একরকম সাজায়। আমি বললাম ঠিক আছে, তুই একদিন আসিস, তোকে একদিনকে আলাদা সাজাতে বলবো, আলাদা সাজাতে বলবো। ও রাখতে পারছে না। হ্যাঁ। আমি তোর বউয়ের কাছে সাজতে চাইও না। আমি বললাম একদিন সেজেই দেখ না, হ্যাঁ। ঠিক আছে? তোকে তার পয়সা দিয়ে সাজানো যাবে না, তুই তো বড় মানুষ। আয় একদিন আমার মিসেস তোকে সাজাবে, সামনে তোকে গোল গোল চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবে, যা খাওয়াবে। রাগলে চলবে না, উল্টো দিকের মানুষের রাগটাকে অ্যাবজর্ব করতে হবে, সব থেকে বড় জিনিস যেটা। অলোক লিখেছে, খুব তাড়াতাড়ি তোমার লাইভে আসবো, অনেক গল্প করার আছে দাদা। তুমি তোমার ডেট আমাকে জানিও, আমি তোমাকে সেই ডেটের মধ্যে ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? অনেক দিন ধরেই তোমাকে বলা হয়েছে, তুমি সময় পাও না। এরিয়া অলোক এই যে এও আমাদের আইটা ক্লাবের একজন অ্যাডমিন, সাথে খুব ভালো ফটোগ্রাফার, খুব কোয়ালিটি ফটোগ্রাফি করে। প্লাস আমাদের যত ক্লাব পার্টি, পুল পার্টি হয়, সমস্ত জায়গায় ও ছবি তোলে, খুব ভালো ছবি তোলে ও। আর শুধু ছবি তোলে না, ভীষণ ভদ্র একটা ছেলে, ভীষণ ভদ্র ছেলে, মানে আমার প্রচন্ড পছন্দের মানুষ। অলোক, খুব শীঘ্রই দেখা হচ্ছে। এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পর নেগেটিভ মোমেন্টস কি হয়েছে বল? নেগেটিভ মোমেন্ট এখনো অবধি সেরকম কিছু হয়নি। না, কিছুই না। আমারও হয়নি? না, না, একদিনও না। এটাই চাই, আগামী দিনে কারোর কোনো নেগেটিভ ডে থাকবে না, নেগেটিভ মোমেন্ট থাকবে না, অনলি পজিটিভ ডে, পজিটিভ মাইন্ড। আমি যাদের সাথে কাজ করেছি, মানে যে সমস্ত অর্গানাইজার ছিল, রাইমা ছিল, মেহু ছিল। মেহু তো বললাম প্রথমেই, ওর হাত ধরেই একদম আমার এখানে আসা। আর বৃষ্টিদি ছিল, সবার সাথেই কাজ করেছি। যে ফটোগ্রাফার ছিল সুদীপ্ত দা আর রাজদেব দা, প্রত্যেকেই খুব ভালো। রাজদীপ তো মানে কথাই বলে না, না, খালি খুব পোজ কম। দেয়, হ্যাঁ। খালি ছবি তোলে, রোবটের মতন ছবি তোলে। হ্যাঁ, রাজদেব দা খালি বলবে নেক্সট নেক্সট Next, নেক্সট। হ্যাঁ। রাজদেব দা নেক্সট বেশি বলে। না, ওকে আমি সারা সাত ঘুরে খালি ফটো আর ফটো। সারা সন্ধে না, ফটো তুলতেই ভালো লাগে। না, মেয়েরা তো ফটো তুলতে ভালোবাসে Yes. প্রচন্ড। আমরা সাজবো, ভগবান আমাদের সাজগোজ করার জন্য পাঠিয়েছে।
আমরা নিজেরাও আনন্দ পাবো, মানুষকেও আনন্দ পাবো, হ্যাঁ। আর আমাদের আমার বেস্ট এখানে ফ্রেন্ডের আসায় আর আমরা বেস্ট ফ্রেন্ডের ওপরে চিৎকার করবো, ভাই আমরা এটার জন্য জন্মেছি, হ্যাঁ সত্যি তাই। বল। একদম। আজকে আমার এখানে আসাই মেহুর জন্য, কারণ ওই আমার নামটা সাজেস্ট করেছে। আমি জানতামই না যে আমাকে আজকে সেটাই। এখানে ইনভাইট করা হবে। মেহু আমাকে হুট করে মেসেজ হ্যাঁ, করেছে ওই আমাকে রাতের বেলা। বলেছে। এবার ওর প্রচন্ড শরীর খারাপ, ও স্যার। আজকে আসতে পারেনি। ওর খুব আসার ইচ্ছে ছিল, কিছু আজকের করার নেই। শুটে আজকে সব থেকে বেশি যার ইন্টারেস্ট ছিল আজকে শুট হ্যাঁ। নিয়ে, সেটা মেহু। মেহু হ্যাঁ, ওর শরীরটা খারাপ করে গেল। শরীরটা খারাপ। মেহুর জন্যই এমার্জেন্সি আমি 4 মাইকের মাইক্রোফোন কেনা হয়েছে, আচ্ছা মানে 4 জনের কাছে মাইক্রোফোন থাকবে, আর একটা সেট ওখানে রয়েছে, আচ্ছা সেই মাইক্রোফোনের কেনা হয়েছে, বাট মেহুই আজকে আসতে পারলো না। বাট নো প্রবলেম, No problem. মেহু সুস্থ হবে, মেহুর সাথে আমাদের তাড়াতাড়ি আবার আড্ডা আসবে। হবে, আবার আড্ডা হবে, আবার তাই তো? আবার আসবে। যাই হোক, তোদের দুজনের কাছেই কোনো রকম নেগেটিভ না, নেই, আর নেগেটিভ না হওয়াটাই বাঞ্ছনীয়। পজিটিভ, আমাদের জগৎটাকেই পজিটিভ করতে হবে আমাদের, Positive. আমরা পজিটিভ করার জন্যই নেগেটিভ জন্মেছি। হলেও আমরা পজিটিভ করে নেবো, Yes. অ্যাডজাস্ট করে নেবো। যে কোনো জায়গায় গিয়ে কোনো পজিটিভ সিচুয়েশন ফিল করলে সেটাকে, সরি, নেগেটিভ সিচুয়েশন ফিল করলে সেটাকে পজিটিভ করে নিতে করে হবে। নিতে হবে। খারাপ ঠিক আছে ভাই, উল্টো, যেমন আমাকে সেদিনকে একজন বললো যে দাদা ওর শুটের মধ্যে ও একটা ড্রেস নিয়ে টানাটানি করছে, একটা গয়না নিয়ে টানাটানি করছে। তাকে আমি একটা জিনিস বোঝালাম যে রেজিস্ট্রেশন কত ছিল, সে বললো 600 টাকা বা 700 টাকা। আমি তখন বললাম একটা ড্রেসের ভাড়া 400 থেকে 500 টাকা, তাহলে সে যদি সিঙ্গেল ড্রেস দেয় তাহলে সে শুটটা কমপ্লিট করবে কি করে? হ্যাঁ, ওটাই হচ্ছে সুতরাং ব্যাপার। অ্যাডজাস্ট করতে হবে। আমরা বন্ধুরা কি, আমরা বন্ধুরা যখন মুড়ি চানাচুর খেতে বসি একটা থালায়, কেউ এতটা খাবলা মেরে নেয়, কেউ এইটুকুনি খাবলা এইটুকুনি খায়, হ্যাঁ, আমরা ওটা হতে তো হ্যাবিচুয়েট। একদম সুতরাং কাজের জায়গাতেও আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। নিতে হবে। সেটাই। তোরা দুজন আমাকে একটা করে প্রশ্ন করতে পারবি যদি তোদের মাথায় কিছু থাকে, এটা নিয়ে আমার ভাব। কাছে একটাই প্রশ্ন, আপনি এত মানে সবকিছু সামলে এত টাইম কি করে পান আমাদেরকে এত সময় দেওয়ার জন্য? সত্যি কথা বলতে আমি টাইম পাই না, বাট ওই যে আমাকে ছোটবেলায় শেখানো হয়েছিল, তুমি যেটা ভালো করবে সেই ভালোর ফল তোমার পরিবার পাবে, তুমি খারাপ যেটা করবে সেটাও তোমার পরিবার পাবে। যে কারণে কোনটা ভালো কোনটা খারাপ আমি জানি না, যেটা আমার মনকে শান্তি দেয়, যেটা আমার মনকে আনন্দ দেয়, আমি সেই কাজটা সবসময় করার চেষ্টা করি। এই যে যাওয়া, এই যে একটা শুটে যাওয়া মানে শুটের জায়গাটা কোথায় আমি কিন্তু বুঝতে পারছি না। তারা আমাকে কেউ ইনভাইট করলো, যেমন আমার 6 আগস্টে আমার জন্মদিনের দিন আমার নিমন্ত্রণ পড়েছে কোথায়, ব্যারাকপুর, পলতা। পলতায় যেতে হলে আমাকে গাড়িতে করে বা বাইকে করে যেখানেই যাই আমার 1 ঘন্টা যাওয়া 1 ঘন্টা আসা। সেদিন কিন্তু আমার জন্মদিন। আচ্ছা আমার বাড়িতে দুপুরবেলা একটা আশীর্বাদ হয়, বিকেলবেলা বাড়িতে গেস্ট আসে। আচ্ছা তো সাথে আমাদের এবছর একটা ইলিশ উৎসব করার কথা ছিল আমার জন্মদিনের দিন, যেটা একটা এই রিসেন্ট আমি তোরা তো মানে আমার তখন জানি না আমার ইয়েতে ছিলিস কিনা আর ফেসবুকে, রিসেন্ট আগের সপ্তাহে আমি একটা রিসোর্ট ওপেনিং করে এলাম কাকদ্বীপে। আচ্ছা তো সেইটাতে আমি সেইখানেই আমার একটা ইলিশ উৎসব করার কথা ছিল আমার জন্মদিনের দিন, কিন্তু আমি সেটা মনের ভেতরে চেপে গেলাম। কেন? এই যে দুজন অর্গানাইজার আমাকে নিমন্ত্রণ করেছে তার ওখানে, যদি আমি আমার জন্মদিনটা ওখানে পালন করি, আমি তার আগের দিনে যেতে পারবো না, পরের দিনে যেতে পারবো না, তার পরের দিনে যেতে পারবো না। 3 দিনের 7টা জায়গায় আমি যে গেস্ট হয়ে যাব, সেখানে আমি যেতে পারবো না। আর আমি যেখানেই যাই সেখান থেকে অন্তত পক্ষে 30% মানুষের সাথে আমি ওয়েল কানেক্টেড হই। আচ্ছা ওয়েল কানেক্টেডের সব থেকে বড় ভূমিকা এই যে এইটাকে বলি আমি ওয়েল কানেক্টেড, মানে মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি করতে ভীষণ ভালো লাগে। কারণ দূরে আমাকে কে কি বলে আমি জানি না, আমাকে কেউ এই কথাটা এখনো অবধি কখনো মনে হয় কেউ বলেনি, যেটি দেখো অহংকারী। না, একদমই জানি না, না। কেউ বলতে এই পারবেও না কথাটা ভবিষ্যতে। একদমই না। কেউ এইটা ভবিষ্যতে ভগবানকে বলতে বলি, ভগবান পারেও না। আমাকে তুমি এত বড় কাজ বা এত ভালো কাজও কোনোদিন করিও না যেটাতে আমি নিজেকে অহংকার ফিল করব। আমার দরকারই নেই সেরকম জায়গায় যাওয়ার। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি থেকে কেউ যদি কখনো বড় কিছু করে সেটার জন্য ফুটেজ খাবো, যে যেমন ওই যে কি জানো, আরে সিনেমাটা ওই যে দাঙ্গাল দেখেছিস? হ্যাঁ দাঙ্গালে যে দোকান থেকে চিকেন কিনতো, যখন দঙ্গলেও জিতলো
তখন সেই দোকানের লোকটা বলছে আমার দোকানের চিকেন খেয়েছে, আমার দোকানের চিকেন খেয়েছে। সাবজেক্ট এটা। যেদিন ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে বড় কিছু আমাদের বাচ্চারা বড় কিছু করবে, অবশ্যই ফুটেজ খাবো, অবশ্যই ফুটেজ খাবো। ফুটেজ খেতে কার না ভালো লাগে বল? একদম একদম। আমরাও চেষ্টা করব আরো ভালো কিছু করার, আরো একদম ভালো এগিয়ে কিছু যাওয়ার। করবো। আমরা চেষ্টা করব না, আমরা করব। হ্যাঁ। আমরা করব, ঠিক আছে? আমরা করব, কারণ আমরা ভালো কিছু করার জন্যই জন্মেছি। হ্যাঁ। শান্তি অধিকারী লিখেছে রাধে রাধে, কৃষ্ণময় শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন, কেমন আছো সবাই? খুব ভালো আছি। প্রতাপ দাশগুপ্ত লিখেছে গুড লাইভ জেডি, রাতে কল করো। অবশ্যই দাদা। প্রতাপ দাশগুপ্ত, যাকে আমি আমার এই প্রফেশনে আমি যাকে গুরু বলি, আচ্ছা উনি এখন মানে ট্রেনে করে ফিরছেন, আচ্ছা। তো ফিরতে ফিরতে আমার লাইভ দেখছেন, উনি কমেন্টস করেছেন। তো যাই হোক, দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, হ্যাঁ ঠিক সত্যি। আছে? আর 8 ঘন্টায় আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। সাবজেক্ট এটা। আচ্ছা, এটা তোর প্রশ্ন ছিল, উত্তর পেয়েছিস? তোর কোনো প্রশ্ন? সেম প্রশ্ন ছিল আমার, যে সবার সাথে মানে এত টাইম দেন কি করে, আর এত হাসি খুশি, মানে কখনো আমি স্যারকে দেখিনি যে স্যার রেগে আছেন বা কিছু, সবার সাথে স্যার হেসে কথা বলেন। আসলে রাগটা কার উপরে দেখায় মানুষ? আর আমার রাগ একটু কম, একটা বয়সের পরে রাগটা চলে যায় যদিও। আর হাসা, ওই যে বললাম, আমি যদি পজিটিভ না থাকি, আমি উল্টো দিকের মানুষকে পজিটিভ থাকবো, রাখবো কি করে? এই যে আমি সবাইকে ধরে ধরে বলি জল খাবি, রসুন খাবি, মধু খাবি, ডাবের জল দিয়ে স্নান করবি, কেন? যে আমি চাই, আমি যেমন কালকে ওকে একটা জিনিস শিখিয়েছি, শিখিয়ে বলেছি তোর ফ্রেন্ড সার্কেলকে তুই এটা সার্কুলেট করবি, তুই এটা তোর ফ্রেন্ড সার্কেলকে সার্কুলেট করবি। তাতে তুই 10 জনকে যদি বলিস, 2 জনও যদি তোর কথা শোনে, 2 জনও যদি তোর কথা শোনে, তাহলে তার যে ভালোটা হবে, সেই ভালোর যে পজিটিভিটি, সেটা তোর আগামী পরিবার পাবে। তোরও বিয়ে হবে, তোর একটা সন্তান হবে, সুস্থ একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা এই ব্লেসিংসটা পাবে, যেটার জন্যই আমরা বাবা মারা কখনো খারাপ কিছু করতে পারি না, তাই তো? সব সময় আমরা খালি ভাবি আমরা কিছু করলে আমাদের বাচ্চাগুলো, যারা খারাপ করে তারা কিন্তু এত চিন্তা করে না। তারা বলে ভাই খারাপ করার জন্যই জন্মেছি, ভাই আমরা সত্যি খারাপ করার জন্যই জন্মেছি। রাইমা লিখেছে, ও পাপিয়া মন্ডল, পাপিয়াদি লিখেছে গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং পাপিয়া ম্যাম। পাপিয়া হেভি পপুলার, সত্যি। যে শুটেই যাই পাপিয়া থাকে। সুন্দর, হ্যাঁ, প্রত্যেকটা মেকআপ পাপিয়াও খুব মিষ্টি। হ্যাঁ, রাইমা লিখেছে আমার সাথে অনেক বড় বড় কাজ আসতে চলেছে, আমি চাই আপনি সাথে থাকবেন। আমি সাথে থাকলে তুই তো খালি বকাই খাবি আমার কাছে, আর আমি তোকে ছেড়ে যাবো কোথায় বল? আমি স্যারের কাছে অল্প অল্প একটু একটু বকা খেয়েছি। কি লিখেছে? আমি স্যারের কাছে অল্প একটু বকা খেয়েছি। হ্যাঁ, ও তোর কাছে এটা অল্প বকা ছিল? বকা ছিল, আরো বেশি বকা। তুই কি সাংঘাতিক রে। পাপিয়া মন্ডল লিখেছে সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ পাপিয়াদি। আজকে ওদের জন্য আমাকেও ভালো লাগছে। আমি বহুদিন পর একটু সেজেছি, তাও কি আজকে সেজেছি আমি কেউ ছাড়া, রুমা ম্যাম ছাড়া সাজিনি কিছু, খালি ড্রেসটাই পরেছি। রুমা ম্যাম তো নিচ থেকে ওপরে উঠতেই পারলো না আজকে। কেন? আমাদের বাড়িতে ডগি দুটো আছে, ওদের দুটোকে তাহলে এতক্ষণ চিৎকার করতো ওপরে এলেই। যাই হোক, দেখা হবে। এবার বলি, আগামী 5 বছরে 2 জন, তুই নিজেকে কোন জায়গায় দেখতে চাস? তুই বল। আগামী 5 বছরে আমি নিজেকে আরো ভালো মডেল হিসেবে দেখতে চাই। মানে আমি এখন টুকটাক কাজ করছি, আমি চাই নাকি বিয়ে করে? না, একদমই না, একদমই না। আমি আরো অনেক ভালো ভালো কাজ করতে চাই, যাতে মানুষ আমাকে চেনে, ঠিক আছে? আর ব্যবহার তো আমি সবার সাথেই ভালো করি, আর আগামীতেও ভালো করব। আর সব থেকে বড় পরিচয় এটা, হ্যাঁ, ব্যবহার। কাজের উঠবে, কাজ নামবে, কাজ ভালো হবে, মন্দ হবে, কখনো তুই ডাউন হবি, কখনো আপ হবি, বাট বিহেভিয়ার, যেটা তোকে মানুষ মনে রাখবে, সেটাই। আজ অব্দি যাদের সাথে কাজ করেছি প্রত্যেকেই বলেছে না খুব ভালো, খুবই কথা বলে গল্প করে ওর সাথে খুব
খুশি। আর আমি চাই আমার মা যাতে আমাকে আরো সাপোর্ট করে। এমনি আমার মা সাপোর্ট করে যে ঠিক আছে করছিস কর, যাতে আমার মা আরো সাপোর্ট করে, আমি এটা চাই। র্যাম্পে হাঁটা, একদম আমার খুব ইচ্ছে আছে ramp এ সামনে হাঁটার। 4খানা শো আছে, 4খানা শো আছে, যদি করতে চাস যোগাযোগ করবি, আচ্ছা। আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো। এবং আজকের পরে তোকে মানুষকে ফোন করে বলতে হবে না যে আমার নাম মিষ্টি প্রামাণিক, আমি একজন মডেল। তুই শুধু নামটা বললেই তারা বলে দেবে তুমি জেরি স্যারের লাইভে গেছিলে না। আচ্ছা এটা দিয়েই তোর আজ থেকে পরিচয় তৈরি হবে। আজ থেকে এই যে তোর একটা সেমি সেলিব্রিটি ইমেজ তৈরি হলো, এটাকে কিন্তু তোকে কাজে লাগাতে হবে। এটার পরে উল্টোটাও হয়, যে কি হয় একটা অন্যরকম একটা অহংকার চলে আসে মানুষের মধ্যে, ওটা কিন্তু আনলে চলবে না। না, একদমই না। অলওয়েজ পোলাইটনেস মেনটেন করতে হবে। বসন্ত উৎসবে তুই আমার কাছে এবছরেও পৌঁছতে পারিসনি বা আগের বছরে পৌঁছতে পারিসনি, যদি পৌঁছতে পারতিস তাহলে তুই বুঝতে পারতিস যে আমি প্রত্যেকটা মানুষের সাথে দাঁড়িয়ে তার সাথে ছবি তুলি, তার গালে রং দিই, আমি তো পুরো ভূত হয়ে যাই। সবাই যদি আমাকে এইটুকুনিও দেয় তাহলে এইটুকুনি তো একটা মুখ। হ্যাঁ ঠিক আছে, আমি 4বার জামা চেঞ্জ করি, হ্যাঁ 4বার জামা চেঞ্জ করি, আর মোটামুটি 4-5 বার আমাকে এসে কেউ একটু মুখটা পরিষ্কার করে দিয়ে যায়, কারণ আমার চিনতে পারে না তো লোকে। ওই আমাকে ঘিরে রেখেছে বলে সবাই বুঝতে পারে ওটা জেরি স্যার, আচ্ছা আর এই ধুতি বাঞ্জাবির জন্য চিনতে পারে। ঠিক আছে, সেখানে আমি কিন্তু সবার সাথে কথা বলি, সবার সাথে ছবি তুলি, শুধু ছবি তুলি না, তার সাথে অন্ততপক্ষে 45 থেকে 50 সেকেন্ড তাকে দিই। তাতে সুবিধাটা কি হয়, ভালোটা আর মন্দটা কি। কোনো ইভেন্টে অর্গানাইজার যদি কারোর সাথে কথা বলে বা যোগাযোগ করে বা তার সাথে একটা ছবি তোলে, সেটা কিন্তু তার কাছে একটা অনেক বড় পাওনা। এটা অনেক বড় পাওনা। প্রত্যেকটা অর্গানাইজারকে বলছি, যখনই আমরা অর্গানাইজ করব কোনো ইভেন্ট বা শো বা কোনো প্যাকেজ শুট, গেস্ট যখনই আসবে, পার্টিসিপেন্ট যখনই আসবে, তাকে ওয়েলকাম করো। এসেছো, এসো 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 এসো, একটু বসো, একটু জিরিয়ে নাও। হাতে একটা জলের বোতল দেওয়া বা 1 গ্লাস জল দেওয়া বা বোতলটা দেওয়া, এ নাও একটু জল খাও, ব্যাগটা এখানে রাখো। ওয়েলকাম করা, একটা ওয়েলকাম একটা মানুষকে মনে রাখতে অনেক বেশি সাহায্য করে। সত্যি। সুতরাং অহংকার পতনের কারণ, এটা তো একটা আমরা শুনে এসেছি, বাট যে অহংকার করে তার কাছে কিছু থাকে না, আলটিমেটলি তার কাছে কিছু থাকে না। যার কাছে কিছু থাকে না সেই দেখি বেশি অহংকার করে। হ্যাঁ যার কাছে কিছু থাকে সে ব্যাটাকে পাত্তাই দেয় না। সত্যি। আমি একজন বলছি, দাদা তুমি স্কুটি নিয়ে সারা কলকাতায় ঘোরো কেন? বললাম, ভাই আমার স্কুটি আছে তাই আমি স্কুটি নিয়ে কলকাতায় ঘুরি। না, তুমি তো গাড়ি নিয়েও ঘুরতে পারো, তোমার একটা স্ট্যাটাস আছে, তুমি যাও এদিক ওদিক যাও। না ভাই, এই ধুতি পাঞ্জাবি পরা লোকটাকে সবাই চিনে নিয়েছে, এই লোকটা ভীষণ সাধারণ লোক, হ্যাঁ এ আসবে ভিজে হলেও আসবে, কাকের মতন হলেও আসবে, এসে সময়টা কাটিয়ে যাবে। পিঙ্কি দাস লিখেছে, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং পিঙ্কি। গুড ইভিনিং। গুড ইভিনিং। পিঙ্কিও একজন মেকআপ আর্টিস্ট, সাথে পিঙ্কিও একজন অর্গানাইজার, আমি ওকে বোন বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমাদের সময় চচ্চর চচ্চর করে এগোচ্ছে, পুরো 8:05 বেজে গেছে। যেহেতু ওকে অনেকটা দূর যেতে হবে, ঠিক আছে, আগামী 5 বছরে তুই কোথায় নিজেকে দেখবি? প্রথমত আমি কাজ আরো শিখতে চাই, কারণ আমি মনে করি যে শেখার কোনো শেষ নেই। শেষ নেই। আর তাছাড়া আমি সংসার সবাইকেই করতে হয় একদম। তো আমার যেটা সব থেকে বড় কথা, আমার যে পার্টনার আছে তো ও খুব হেল্পফুল, মানে বাহ, বাহ। খুব কোঅপারেট সব কিছুতে। আমার এই কাজে আসা ওরই হাত ধরে বলতে পারে। বাহ, বাহ, বাহ। তো ও আমাকে প্রোডাক্ট, একটা প্রোডাক্ট, মেশিন, চুলের সবকিছু দোকানে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে কিনিয়ে দেওয়া, কোনটা ভালো হবে কোনটাই হবে সবকিছু ওই এটা পুরোটা ওই দেখে। আর আরেকজনের কথা না বললেই নয়, সে আমার খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ড আছে, মানে সব সময় আমার সাথেই থাকে, মানে ছায়ার মতন। তো তাকে আমি কখনোই হারাতে তো চাই না, আমি চাই পাশে সে সবসময়ই থাকুক। আর আমি নিজের একটা একাডেমি খুলতে চাই, যেখানে আমার মতন ছোট ছোট, মানে কম থেকে একদম লো বাজেট থেকে যারা শুরু করতে পারে, আমি তাদের শেখাতে পারি, যাতে তাদের যদি ভবিষ্যতে কোনোদিন কোনো আমি কাজে লাগতে পারি। তো আমি সংসার, ধর্ম সব কিছু সামলিয়ে তো আমি একটা
প্রতিষ্ঠানে যেতে চাই, বাহ, মানে সবাইকে প্রতিষ্ঠান তৈরি করতে চাস। চাই। তো সবাইকে সঙ্গে নিয়ে, আমার পার্টনার, আমার ফ্রেন্ড, মা বাবা, সবাইকে সঙ্গে নিয়ে আমি প্রচন্ড মানে সবাইকে সঙ্গে নিয়ে থাকতে, আমার জয়েন্ট ফ্যামিলি, আমার একান্নবর্তী পরিবার, আমি পরিবারের সবাইকে নিয়েই থাকি, মাসি মামা সবার সাথেই থাকি। তো আমি এই জিনিসটাকে কখনো মিস করতে চাই না। মানে আমি যদি একটা একাডেমিও খুলি যাতে সেখানে সবাই থাকে, আমি এরকম মনে করি। একদম একদম। মানে মাসি মামা পিসি সবার সামনে যেন আমি স্টুডেন্টদের শেখাতে পারি। তো এরকম ইচ্ছে আমার আছে, কিন্তু সেটা যদিও সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না কেন? কখনো এই না শব্দটাকে উড়িয়ে দে। না শব্দটা মানে তুই অর্ধেক শেষ হয়ে গেলি। আমি পারবো, দেখ এই যে কথাটা ইম্পসিবল ভাই, ইম্পসিবল কথাটা, সেটা করে দেখাবো। ইম্পসিবল কথাটার মধ্যে কি কি আছে বলতো? আই অ্যাম পসিবল। ইম্পসিবল কথাটার মধ্যে আছে আই অ্যাম পসিবল। হ্যাঁ, তার মানে নেগেটিভের মধ্যেই পজিটিভ লুকিয়ে আছে। তার মধ্যে পার্টনার চাইছে না বললেই নয়, দিলওয়ালে দুলহানিয়া নিয়ে কখন যাবে? না সেটা হলেও করতে একদিন হবেই। পার্টনার যখন আছে, আমার 10 বছরের সম্পর্ক, বাহ বাহ বাহ। তো বাড়ি থেকে সবাই জানে, তো করতে তো একদিন বিয়ে না সংসার না না না, করতে তো তুই হবেই। এখন যে জায়গাটাতে রয়েছিস এবার তোর আস্তে 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 সেটেলমেন্টের দিকে যাওয়া উচিত। না ও খুব আর কোঅপারেট সবকিছুতে। হ্যাঁ, আর সেটেলমেন্ট, এই দেখ ফ্যামিলি সেটেলমেন্ট, মেয়েদের মধ্যেই ভগবান একটা অদ্ভুত গুণ দেয় যে মেয়েরা কিন্তু রাঁধেও চুলো বাঁধে। চুলো বাঁধে। আমরা ছেলেরা হয়তো সবসময় সবকিছু করে উঠতে পারি না, বাট মেয়েদের মধ্যে ভগবান একটা অদ্ভুত গুণ দিয়ে দেয়, যেটা মেয়েরা সংসার করে এই প্রফেশনকে এনজয় করতে পারে। আমার এই ইন্ডাস্ট্রিতে আসা একমাত্র ওর হাত ধরেই। মা তো পাশে ছিলই, মায়ের সাপোর্ট ছাড়া কোনো কিছুই হতো না, কিন্তু একদম সহযোগিতা করবো, উৎসাহ দেব, কিন্তু যত জিনিসপত্র কেনাকাটি, কোথায় যাবে, কি করতে হবে, সব ও পারবে। দেখুন, মেয়ে তো রান্না করে না, না কি- মেয়ে তো ঘর গোছায় না, মেয়ে তো জলটাও বয় না, না, চাটা পর্যন্ত ওকে আনতে হবে। চাটা আমি এই ব্যাপারে আমি এগিয়ে আছি। সেম, আমার মাও সেম। বাট মা বাবা মা হচ্ছেন সেই মানুষ যে সব কিছু মেনে নিও, মেনে নিও। সত্যি তোকে বলবে তুই যে আমি আছি। আমি আছি, তাই এগিয়ে দেয়, সত্যি এগিয়ে দেয়। প্রচুর অভিযোগ। কিছু কাজ শিখেছে, মানে শুধু জাস্ট স্কুলটায় যেত আর এসে খাটে বসতো। আপনি কি সেলাই চাইবেন, চুড়িদার কাটিং, ব্লাউজ কাটিং, এই যে কাজগুলো হয়তো যদিও পারে দুর্গাপুজোর সময়, মানে এই যে আপনি এই যে ফটোশুট করছেন, ওই কাজগুলো পর্যন্ত এই যে আপনাকে এত সুন্দর করে এনে দেবে সামনে, আপনি বুঝতেই পারবেন। তার মানে সবাই সবকিছু পারে না। পারে না। যেমন আমি সবসময় নিজেকে কি বলি, আই এম বিগ জিরো। আমিও তাই, সত্যি আমিও আমি এটাই মনে করি। কিচ্ছু পারি না, কিন্তু যেটা পারি সেটা আমার মিসেস বলে তুমি যেটা পারো সেটা সবাই পারে না। তুমি 1000টা মানুষকে এক জায়গায় করতে পারো, তুমি 1000টা মানুষকে এক জায়গায় করতে পারো, তুমি এই যে 1,15,000 16,000 মানুষকে এক জায়গায় করেছো, এটা কজন পারে? তুমি বসন্ত উৎসবের মতন একটা উৎসব নিজে কষ্ট করে 60,000 মানুষকে একটা প্ল্যাটফর্মে এনে দাঁড় করাও, মানুষ এই যে আনন্দটা নিয়ে যায়, এটা কজন পারে? আমার খুব জীবনের শখ যে আমি একদিন এক কাপ চা করব, আর সে চাটা আমার মিসেসকে এসে বলবো যে সিনেমায় দেখায় না বড়রা এসে চাটা নিয়ে আসে। আমার খুব শখ। একদিন সকালে উঠেও পড়েছিলাম, হ্যাঁ, রান্নাঘরে গিয়ে ভাবছি কি রান্নাঘরটা এত বড় কেন, রান্নাঘরটা এত বড় কেন, গ্যাস কিভাবে জ্বালায়, গ্যাস জ্বালাতে পারি কিন্তু কোথায় কি, আমি তারপর একটু করে পালিয়ে এসেছি। তা আমাদেরও স্বপ্ন আছে যে আমাদের পার্টনার আমাদের না এরকম আমি এদিক করবে। থেকে খুব স্যাটিসফাই। বন্ধুও পেয়েছি খুব ভাগ্য করে, মানে সবসময় ছায়ার মতন, ওকে ছাড়া আমার কোনো কিছুই সম্ভব না। মানে ওর নামটা আমি এখন হয়তো নিতে পারছি না, ও সবসময় আমার সঙ্গেই থাকে, কিন্তু মানে ওকে ছাড়া আমার কোনো কিছুই পসিবল না। আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, একটু শরীরটা খারাপ করেছিল, মানে হসপিটালের পাশে যদি বেডে ও থাকতে পারতো, মানে ওর এটা ইচ্ছে ছিল। মানে কিভাবে যে ওই দিনগুলো কাটিয়েছি, আমি যাচ্ছি না, তার আগে ও গিয়ে দাঁড়াচ্ছে। মানে আমার পার্টনারও এতে খুব খুশি, মানে আমার বন্ধুর জন্য ও খুব খুশি, ও আরো এগিয়ে দেয় যে না ও যাবে, ও আমার পার্টনার থাকে না হয় কিন্তু ও থাকে, এরকম মানে বন্ধুত্বটা আমি যে পেয়েছি খুব ভাগ্য করে পেয়েছি। এ সব কিছু বলা যাবে, যদি বলে যে বাইরে বেরাও, ও বেরোবে না, ওকে ছাড়া। হ্যাঁ, এটা একদম সত্যি এই যে কথা। বললাম, আমার বিভিন্ন শুটে এই যে নিয়ে যাওয়া, বললাম যে এই যে বন্ধুত্বটা না, আজকের ডেটে এটা পাওয়া ভীষণ মুশকিল। একটা বন্ধু পাওয়া
যেটা প্রাইসলেস, হ্যাঁ পয়সা দিয়ে অনেক কিছু পাওয়া অনেক যায়, কিছু পাওয়া সেটাই। যাবে। নিঃস্বার্থ বন্ধু পাওয়া যায় না। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাইবো, ও বলেছে গিয়ে আমার নামটা বলিস কিন্তু আমার দুটো বন্ধু আছে, দিতি আর সবুজ, আরেকজন আছে পুষ্পল, তিনজন। মানে এরাই হচ্ছে আমার একদম খুব ছোটবেলা থেকে একদম বন্ধু। তো আমাকে বলে দিল আসার সময়, আমি দেখা করেই এলাম, মানে কলেজ থেকে যেহেতু এসেছি, বলে আমার নামটা কিন্তু মনে করে বলবি। হ্যাঁ বলবো। এটাই তো না পাওয়া। ওরা আমাকে বলেছে যে হ্যাঁ তুই পারবি পারবি, আরো যে আদার পারবে। ইভেন একটা সময় কলেজের তুই স্টার হবি, তোকে সেলিব্রিটির নজরে দেখবে, সবাই দেখবি। রেগুলার কাজ কর, যে কোনো ইভেন্টে ওদেরকে ইনভাইট করবি, যত ছবি তুলবি ওদেরকে দেখাবি। একটা সময় দেখবি ম্যাক্সিমাম মানুষ তোকে সেলিব্রিটির নজরে দেখবে। বাট অলওয়েজ মেনটেন ইউর দিস কাইন্ড অফ স্মাইল। আমি ঠিক আছে। একদমই ডাউন টু আর্থি, আর ভবিষ্যতে আমি ওরকমই থাকবো, থাকার চেষ্টা করবো না, আমি ওরকমই থাকবো, সবার সাথেই আমি ভালো ব্যবহার করি। ধোনি সিনেমাটা দেখবি, হ্যাঁ কখনো যদি মনে হয় মনের ভেতরে এক্সট্রা কিছু আসছে, হ্যাঁ। ধোনি সিনেমাটা দেখবি, যে একটা অত বড় মানুষ কিভাবে উঠেছে, তারপরেও সে তার বন্ধুদের সঙ্গে কিরম ভাবে ট্রিট করতো। এটা অনেক বড় ব্যাপার। না আমার ক্ষেত্রে মানে এত দূর আসাটাও সম্ভব হতো না, মেহু আমাকে হেল্প করেছে অনেক, ও এটাই নিয়ে এসছে আমাকে। বাহ বাহ। আর আরেকটা জিনিস হচ্ছে মানে আমি একদমই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আর সব থেকে বড় কথা আমার বাবা নেই, আমার যা আচ্ছা। আছে শুধু মা ঠাম্মা। এবার আমাকে যতটুকু সাপোর্ট করে মাই করে, আর প্লাস আমি নিজেও জব করতাম, বাহ। মাঝখানটা এখন ছেড়ে দিয়েছি একটু শরীরের প্রবলেম হচ্ছে বলে। আর আগামী দিনে আরো কাজ করব, পড়াশোনা একদম করছি। করবি আগামী দিনে, হ্যাঁ হোপসও না, হ্যাঁ ইয়েস উই ডু, আমরা করব। কমেন্টস গুলো পড়ি। লিখেছে পাপিয়া কি লিখেছে, পিঙ্কি লিখেছিল গুড ইভিনিং সবাইকে। পাপিয়া মন্ডল লিখেছে স্যার আপনার সাথে আমার একটা খুব মিল আছে, আমিও ভীষণ কুল মাইন্ড। ইয়েস ইউ অলসো কুল মাইন্ড। আমি সবাইকে খুব ভালোবেসে আপন করে নিয়ে থাকি, এটাই সব থেকে বড় সত্যি জিনিস। সত্যি সবাইকে আপন করার ক্ষমতা সবার কাছে থাকে না। থাকে না। আজ জয়েন করতে একটু দেরি হয়ে গেল স্যার। ঠিক আছে, সবাইকেই তো কাজকর্ম করে তারপরে জয়েন করতে হয়। মধু শ্রীবাস্তব হ্যাপি বার্থডে জেরিদা। আরে না, আমার হ্যাপি বার্থডে না, আমার হ্যাপি বার্থডে 6th অগস্ট। আমার 6th অগস্ট আর রুমা ম্যামের 13th অগস্ট। আচ্ছা ঠিক আছে, ওই দিনকে এক কথায় 54 বছর হয়ে যাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছি। 54, আপনাকে দেখে যেটা 54, স্যার পুরো হবে না স্যার, এভারগ্রিন। 54 ইয়ার কি, নিজেরই কেমন মন খারাপ লাগছে, ইস, একটা বছর কমে গেল। দেখে মনেই হয় না, মনেই হয় না। আমি প্রথমে বুঝতেই পারিনি। না, আমার একটা ধারণা ছিল, আমি ছোটবেলায় যে ইতিহাসে আসতো না যে এত থেকে এত বছর বয়স অব্দি, 50 বছরের পরে ব্রহ্মচর্য। ওই 50 বছরের বয়সে ব্রহ্মচর্য, আমি তো 50 বছর যেদিনকে আমার হয়েছে 2021 সালে, আমি নিজেকে জেডি বুড়ো অ্যানাউন্স করে দিয়েছি। ভাই আমি জেডি বুড়ো, আমি জেডি বুড়ো। এখন জেডি বুড়ো থেকে এখন জেডি স্যার হয়ে গেছি। বাট হ্যাঁ, প্লাস পয়েন্ট এটা যে আজকের ডেটে সমালোচকরা তো সমালোচনা করবেই, বাট এই যে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, এটাও কিন্তু অনেক ভাগ্য করে পাওয়া যায়। ঠিক আছে, সত্যি। এতগুলো। একদম একদম। এই যে আমাদেরকে নিয়ে ট্রোলিং চলছে, খারাপ খারাপ কথা বলছে কিছু লোক না, অনেকেই বলছে, প্রায় 100-150 জন লোক এখন একটা দল পাকিয়েছে বলছে। আজকে একটা বাচ্চা মেয়ে রূপসা, যার শোতে আগের দিন আমি গেছিলাম, এই যে রূপসা রূপসা আজকে লিখেছে স্যার আপনি সেলিব্রিটি, ওই জন্যই আপনাকে নিয়ে এত আলোচনা হয়। সে বলছে একটা বাচ্চা 21 বছরের মেয়ে, একটা অর্গানাইজার, ও বলছে স্যার মমতা ব্যানার্জি, মোদি, এদেরকে নিয়েও তো এত আলোচনা হয়, ওনারা কি বার্তা দেয়? আপনাকেও ভাবতে হবে না, আপনি যেমন আছেন তেমন থাকুন। আমি খালি একটাই ওয়ার্ড লিখলাম, মেয়ে বড় হয়ে গেছে। তো এই ব্যাপারগুলোই, মানুষের ভালোবাসা পাওয়াটাও কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার, অনেক সৌভাগ্য হয় মানুষের। মেয়ে বড় ছেলে ছোট। আমার ছেলের বয়স 28, আচ্ছা দেখা হবে, আছে বাড়িতেই আছে। আর মেয়ে 23, মেয়েকে তো দেখলেন। হ্যাঁ ঠিক আছে, ওই যে গানটা, ওই গানটাতে
যে ছেলেটা ছিল সেখানে আমার ছেলের করার কথা ছিল। ও আচ্ছা। এবার যেহেতু ওরা ভাই বোন, ওরা তো এই কেমিস্ট্রি কাজ করবে না। না ছেলেদের টিম থেকে ছেলে উঠেছে, মেয়েদের টিম থেকে মেয়ে উঠেছে, এটার অডিশন যেটা হয়েছে, সামনে এসে দেখা যাচ্ছে ভাই বোন, এই রে। যে কারণে আমার ছেলেরটা হলো না। আচ্ছা এই ছেলেটাকে আমি সাজেস্ট করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে দেখিসনি মনে হয়? না দেখিনি। হেভি হ্যান্ডসাম, হেভি হ্যান্ডসাম। ঠিক আছে, 6 ফুট লম্বা। আচ্ছা মানে ও কাজ করতে চায় না, আসলে ইন্ডাস্ট্রিতে ও জড়াতে চায় না। আরে বাবা, এত এখানে এত আলোচনা, এত কিছু, ও ভালো লাগে না। বাট এলে আজকের ডেটেও রেগুলার ও পারফর্ম করতে পারে। আচ্ছা আমার ছেলে হচ্ছে বেসিক্যালি ক্রিকেটার, আচ্ছা আচ্ছা বেসিক্যালি ক্রিকেটার। যাই হোক, এবার আমাদের আস্তে আস্তে শেষ করতে হবে, 8:20 বাজে। ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন ছেলে মেয়েদের জন্য, নতুন মডেলদের জন্য তুই যেটা ফিল করেছিস, তারা নতুন হয়ে আসতে চায় যারা, তাদের জন্য কিছু বল। আর তুই মেকআপ আর্টিস্টদের জন্য তুই বল আগে। যারা মডেল হতে চাইছো, তোমরা প্রথমে তো মানে সেরকম মেকআপ আর্টিস্ট তোমাদের পোর্টফোলিও নেই, তো তোমাদের পোর্টফোলিও বানাতে হবে। তার জন্য তোমার অর্গানাইজারদের সাথে আর কি কন্ট্যাক্ট করতে হবে। এরকম অনেক অর্গানাইজার আছে, তোমরা AITTA তে জয়েন করো, ফেসবুক পেজ কফি উইথ জেডিতেও জয়েন করো, তোমরা দেখতে পাবে অনেক অর্গানাইজার আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করে তোমরা নিজেদের পোর্টফোলিও বানাও। আর তোমাদের যদি ইচ্ছে থাকে তোমরা করতে পারবেই, একদম একদম পারবে। এখানে পোর্টফোলিওর ব্যাপারটা একটুখানি আলাদা করে বলি। একটা সময় পোর্টফোলিও করতে 30-35 হাজার টাকা খরচা হতো, হ্যাঁ হ্যাঁ যেটা অনেক মিডল ক্লাস ফ্যামিলি থেকে বাবা মারা সাপোর্ট করতে পারতো না, এবং যেগুলোকে নিয়ে অনেক নেগেটিভ ঘটনা ঘটতো। মডেল যেহেতু পয়সাটা দিতে পারছে না, সেটার জন্য অনেক নেগেটিভিটির মধ্যে তাদের পড়তে হতো। বাট তারা জানে যে পোর্টফোলিও না করলে ইন্ডাস্ট্রিতে কাজ করা যাবে না। আমি প্রথম মানুষ যে এই পোর্টফোলিও কনসেপ্ট থেকে সরে এসে এই প্যাকেজ শুট, এটা হচ্ছে আমার 3rd এডিশন। প্রথম যেটা আমি শুরু করেছিলাম সেটা ফটো ওয়াক। প্রতি রবিবার দিন মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার এক জায়গায় সবাই আসতাম, আচ্ছা এক একটা এরিয়াতে যেতাম। হ্যাঁ সেখানে ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট মডেলকে সাজাতো, আর ফটোগ্রাফার মডেলকে ছবি তুলে দিত। আচ্ছা প্রতিদিন এক একটা লোকেশনে গিয়ে ছবি তুলতাম। হ্যাঁ এই করতে 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 একটা মডেলের একটা পোর্টফোলিও তৈরি হয়ে যেত বিনা পয়সায়। আচ্ছা টাইম ইনভেস্ট করতে হতো। হ্যাঁ হ্যাঁ এখন সেটাই সামান্য টাকার বিনিময়ে, 800, 1000, 900, 2000 টাকার বিনিময়ে একটা শুট করিয়ে 10টা শুট করলে অ্যাভারেজ 20,000 টাকা খরচা হয়, 25,000 টাকা, 15,000 টাকা খরচা হয় 10টা শুট করলে। 10 রকম ছবি পাওয়া যায়, 10টা আলাদা আলাদা অর্গানাইজারের সাথে কাজ করা যায়, হ্যাঁ ফটোগ্রাফারের সাথে কাজ করা যায়। সত্যি। প্রত্যেকটা শুটে গেলে 30-35 জনের সাথে আলাপ তৈরি হয়, হ্যাঁ কন্ট্যাক্ট লেভেল এত বড় হয়ে যায়। যেমন মেঘাদি, তারপর পাপিয়াদি, মেহু, রাইমা, আরো অনেকে আছে। তারপর সুদীপ্ত দা আমাদের ফটোগ্রাফার। মেহুর যখন প্রথম শুট করি আমি, মানে সুদীপ্ত দার কাছে প্রথম কাজ, আমি ভাবছিলাম কিরকম। এবার আমি না ফটোগুলো দেখে বলছি, এটা আমি, এত সুন্দর ফটো। সত্যি খুব ভালো ফটো তোলে সুদীপ্ত দা। যাই হোক, আমাদেরকে এইভাবেই ফ্যাশন ইন্ডাস্ট্রিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হবে। তুই আমি নতুন যে মেকআপ আর্টিস্ট যারা ভাবছো নিজেদের পরিচিতিটা তৈরি করবে, তো আমি নিজে যে প্রবলেমটা ফেস করেছি আমি তোমাদেরকে সেটাই বলবো, যে প্রথমে তোমাদের প্রচুর হয়তো সমস্যা আসতে পারে, যেটা আমার হয়েছে। আমার প্রথমত ঘরে কোনো রকম কোনো জায়গা ছিল না, ব্যাকগ্রাউন্ড চয়েস করা, ব্যাকগ্রাউন্ড নিজে সেট করা, একটা ফটোগ্রাফারকে বুকিং করা, সবকিছু প্রচুর খরচা সাপেক্ষের ব্যাপার হয়ে যায়। আমরা যারা বিগিনার আছি তাদের প্রচুর এই ইন্ডাস্ট্রিতে উঠতে খুবই কষ্ট হয়, প্রবলেম হয়। খুবই প্রবলেম হয়। তো আমি বলবো তোমরা একটু ফেসবুকটা ফলো করো, একটু ফেসবুকের সঙ্গে যুক্ত হও, হয়ে বিভিন্ন অর্গানাইজার আছে, তো তাদের সাথে তারা ফটোশুট করায়, তারা প্রচন্ড ভালো, তাদের ব্যবহার, তারা লাঞ্চ দেবে, তোমাকে ফটো দেবে, তোমাকে ড্রেস, মডেল, জুয়েলারি সবই দেবে। তোমরা তাদেরকে কিছু টাকা তোমাকে ইনভেস্ট করতে হবে, কোনো কিছুই তো আজকে ইনভেস্ট ছাড়া আজকালকার দিনে হয় না। তো তোমার একটা ঘরের শুট করতে গেলে তোমার যেখানে 1,500-2,000 টাকার খরচা হয়ে যাচ্ছে, সেখান থেকে তুমি মাত্র 500 কি 600 টাকার বিনিময়ে তুমি একটা শুট করে তোমার নিজের পোর্টফোলিও বা তোমার ফেসবুক
পেজটা তুমি বানাতে তার পারবে। সাথে আর একটু প্লাস পয়েন্ট আছে, যেটা বললাম, অনেকগুলো মানুষের সাথে যদি অনেকগুলো কন্ট্যাক্ট মানুষের হয়ে সাথে গেল। তুমি যুক্ত হবে, সেখান থেকে তুমি তোমার কাজগুলো পেজে পোস্ট করবার পর তুমি প্রচুর সেখান থেকে কাজ পাবে, তোমার রিয়েল ক্লায়েন্ট আসবে। যেটা আমি নিজে আজকে এই জায়গায় এসেছি, এতটা বড়, আজকে স্যারের সাথে তোমাদের ওখানে তোমরা যদি যুক্ত হও তোমরা স্যারকে পাবে, যে প্রচন্ড হেল্পফুল, প্রচন্ড তোমাদের সব দিক থেকে গাইড করে দেবে। তো তোমাদেরকে বলবো যে তোমরা প্যাকেজ শ্যুটটা করো, যেটা আমি করে খুবই সুবিধা হয়েছে, আমার খুব ভালো হয়েছে। যেটা আমি আমার ঘরে সত্যি কথা বলতে কোনো রকম কোনো স্পেস ছিল না কোনো শ্যুট করার, প্রচুর পয়সা খরচ হয়েছে, প্রচুর পয়সা খরচ করতে হয়েছে একটা শ্যুট নামানোর জন্য। আমি যে একটা মেকআপ আর্টিস্ট, কেউ হয়তো আমাকে একদিন চিনতই না। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কয়েকটা শ্যুটের মাধ্যমে কয়েকটা অর্গানাইজারের সাথে সম্পর্ক হয়েছে এত ভালো, আমি আজ স্যারের কাছে এখানে এসেছি, স্যার আমাকে নিজে থেকে ডেকেছে, ইনভাইট করেছে। তো তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরাও এসো, খুব ভালো, তোমরা একদিন খুব নিজেদেরকে দাঁড় করাতে পারবে, একটুখানি আমি বলতে পারি। একদম, আমরা নিজেরাও পজিটিভ থাকবো, মানুষকে পজিটিভ রাখবো, কোন রকম কন্ট্রোভার্সিতে কান দেবো না। আমাদেরকে কেউ পেছন দিয়ে টেনে ধরলেও আমরা সেই পেছন দিকে যাব না। কারণ দেখবে যে কোনো স্পোর্টসে যখন তাদের প্র্যাকটিস করানো হয়, তাদের দম তৈরি করার জন্য কি করে জানিস? পেছনে একটা বিশাল বড় টায়ারের মধ্যে দড়ি বাঁধা হয়, দড়ি বেঁধে টায়ারটাকে কোমরের মধ্যে বেঁধে দেয়। ওই টায়ারটাকে তোমাকে টেনে নিয়ে দৌড়তে হবে। তার মানে কি, তোমাকে ওই ভারটা তোমাকে পেছনে টানার চেষ্টা করছে, কিন্তু তোমাকে যদি ওই ভারটাকে তুমি কোমরে টেনে নিয়ে যদি দৌড়তে পারো, যদি তুমি ওই দৌড়টা শিখে যাও, তাহলে তোমার যে দম তৈরি হবে, তোমার যে জোর তৈরি হবে, আর তোমার কোনো কিছুতে আটকাবে না। ঘুরে তাকাতে হবে না। সুতরাং এইটাই আমরা সব সময় জানি, আমাদেরকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিছু হিতাকাঙ্ক্ষী, তারা তোমাকে পেছনে টানার চেষ্টা করবে। তারাই সেই মানুষ, তাদেরকে তুমি ধন্যবাদ দেবে যে আপনারা যদি আমাকে পেছনে টানার না চেষ্টা করতেন, তাহলে আমি এই জায়গায় এতটা দম পেতাম না। সত্যি তাই, এটা আমি মনে করি যে আমার প্রচুর আছে এরকম মানুষ, কিন্তু আমি তাদেরকে কেন? স্যালুট করি না, এখন। না, একদম তাদেরকে স্যালুট করতে হবে, একদম তাদেরকে স্যালুট করতে হবে। যাই হোক, তারপরে আরাফাত হোসেন রাসেল লিখেছে, বাংলাদেশ থেকে দেখছি। বাহ, বাংলাদেশ থেকে দেখছি। আমাদের বাংলাদেশে বিশাল ভালো, খুব ভালো ফ্যান ফলোইং আমার। আচ্ছা আচ্ছা আমাদের এই লাইভটা বাংলাদেশের ছটা বড় বড় গ্রুপে এই লাইভটা কানেক্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশে এয়ারপোর্টে নামলেই দেখি তোকে বলবে, সালাম আলাইকুম, আসেন, চলেন আপনারা নিয়ে শুট করবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের কাজ হলো মানুষকে সামনের লাইনে আনা, ফ্রন্ট লাইনে বসানো, যাতে আমরা ভালো কিছু করতে পারি, ভালো কোনো কাজ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তাকিয়ে যাও আমাদের দিকে। হাই। তো যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে। আর আজকে রাত্রি 9টা থেকে আমি একটা 15 মিনিটের লাইভ করব মাত্র, যে 15 মিনিটের লাইভটা আমার বিশেষ কিছু আলোচনা আছে, সেই আলোচনাটা করার জন্য। লাইভটা শেষ হয়ে গেলে থাকবেন 9টার সময়। আর আগামী শনিবার দিন আমাদের লাইভে আসছে উড়ান এন্টারটেনমেন্টের মিউজিক ভিডিও রিলিজ করতে তাদের টোটাল টিম, 10 জনের টিম, তারা আসছে আমাদের কফি উইথ জেরিতে। তাদের সাথে আড্ডা হবে শনিবার, সবার সাথে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।